এসেছে। ব্যক্তি জীবনে 50 বছর নিঃসন্দেহে অনেক সময়, হয়তো একটি রাষ্ট্রের জন্য এটি খুবই স্বল্প সময়, কিন্তু তারপরে এটি আমাদের জন্য অনেক গৌরবের। এবং বিশেষ করে গৌরব বোধ করি যখন আমি জানি যে আমার পিতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। অনেক অনেক ত্যাগ, অনেক কষ্টের বিনিময় আমাদের স্বাধীনতা, ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র। এবং সেই রাষ্ট্র যখন 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো এবং যখন 1971-এর 16ই ডিসেম্বর বিজয় অর্জন করলো, তার ঠিক 9 মাসের মাথায় আমরা আমাদের রাষ্ট্রের জন্য বেছে নিলাম আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান। এত স্বল্প সময়ের মধ্যে একটি রাষ্ট্র তার রাষ্ট্র পরিচালনার মূল দলিলটি অ্যাডপ্ট করতে পেরেছে, জনগণকে উপহার দিতে পেরেছে, জনগণ তাদের নিজেদের জন্য বেছে নিতে পেরেছে। এটি কিন্তু আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ের প্রথম সর্বশ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি। সেই সংবিধান, সেখানে আমাদের নাগরিকদের যে অধিকারগুলো আছে সেটি বর্ণনা করা আছে। এবং সেই অধিকারকে আপনারা জানেন যে যেহেতু আন্তর্জাতিকভাবে আমরা জানি যে 1948 সালে হিউম্যান রাইটস ডিক্লারেশনের মাধ্যমে যে মানবাধিকারগুলোকে জাতিসংঘ গ্রহণ করেছিল মানবজাতির মুক্তির সনদ হিসেবে, এই মানবাধিকারগুলোকে দুটো পার্টে, একটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার হিসেবে এবং অন্য পার্টে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস হিসেবে আমাদের আইনগত এবং রাজনৈতিক যে অধিকারগুলো আছে সেটিকে আমাদের সংবিধানে দুটো ভাগে কিন্তু ভাগ করে হচ্ছে যে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারগুলো আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগে, এবং রাজনৈতিক এবং আইনগত যে অধিকার সেটিকে আমাদের সংবিধানের তৃতীয় ভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং নিঃসন্দেহে এই অন্তর্ভুক্তিকরণের পিছনে যুক্তি আছে, কারণ আছে। সেই অন্তর্ভুক্তিকরণের পিছনে যুক্তি এবং যে কারণগুলো, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারগুলো। সেগুলো রাষ্ট্রের নাগরিকদের জন্য প্রদানের ক্ষেত্রে নিঃসন্দেহে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার বিষয়টি জড়িত থাকে, এবং এ কারণে এটিকে একটি পার্টে নিয়ে সেটিকে মূলত আদালতের মাধ্যমে বলবৎযোগ্য করা হয়নি। এবং অন্যদিকে রাজনৈতিক এবং আইনগত অধিকারগুলোকে মূলত আদালতের মাধ্যমে বলবৎযোগ্য করা হয়েছে। এবং এই জায়গাটাতেই হচ্ছে এই দুই ধরনের অধিকারের মূল পার্থক্যের জায়গাটা, যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারগুলো সংবিধানে আছে, কিন্তু এগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। অর্থাৎ আমি ইচ্ছে করলেই আমার এই অধিকারগুলো বলবৎ করবার জন্য আদালতের দ্বারস্থ হতে পারছি, কিন্তু আমার রাজনৈতিক এবং যে আইনগত অধিকারগুলো আছে সেগুলো বলবৎকরণের জন্য যদি কখনো এগুলোর ভায়োলেশন হয়, ভঙ্গ হয়, রাষ্ট্র দিতে ব্যর্থ হয়, অথবা কোনো একজন ব্যক্তি যদি মনে করেন যে তিনি তার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তাহলে তিনি আদালতের মাধ্যমে এটি বলবৎ করতে পারবেন এবং এটির পুনর্বিবেচনা করার ক্ষমতাও আদালতের রয়েছে। এই যে মৌলিক অধিকারগুলো, এটিকে আমরা বলছি যে এই যে অধিকারগুলো, সেগুলোকে আমরা বলছি মৌলিক অধিকার। অর্থাৎ মানবাধিকার যে সেই অধিকারগুলো মানব পরিবারের সদস্য হিসেবে আমরা যে সার্বজনীন, সহজাত, সত্যসিদ্ধ, অলঙ্ঘনীয় জন্মগত অধিকার যেগুলো ভোগ করছি, যেগুলো ছাড়া মানব সত্ত্বে আমাদের পক্ষে বেঁচে থাকা কষ্টকর, সেই অধিকারগুলো মূলত জাতিসংঘের ঘোষণাপত্রের মধ্য দিয়ে এগুলো আমাদের মানবাধিকার। এবং তার মধ্য থেকে যে অধিকারগুলো আমার সংবিধান, রাষ্ট্রের সংবিধান বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের নাগরিকের তার রাষ্ট্র তার সংবিধানে গ্রহণ করেছে মৌলিক অধিকার হিসেবে, এবং রাষ্ট্র তার সংবিধানের মাধ্যমে অঙ্গীকার করছে যে এগুলো সে তার নাগরিকদের জন্য প্রদানে বাধ্য থাকবে, এবং এর কোনো একটি, এই যে অধিকারগুলো আছে, কোনো একটির ভঙ্গ হলেই নাগরিক যিনি সংক্ষুব্ধ তিনি এগুলো বলবৎ করবার জন্য আদালতের শরণাপন্ন হতে পারবেন। সেগুলোই হলো মৌলিক অধিকার। এইটা হচ্ছে সহজ কথায় যদি আমরা বলি। এবং তার মধ্যে যেমন ধরেন যে আইনগত অধিকার, আইনের চোখে সমতা, জীবনের অধিকার, রাজনৈতিক অধিকারগুলোর মধ্যে সভা সমাবেশের অধিকার, কথা বলার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, এগুলো হচ্ছে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। এবং এই অধিকারগুলো কিন্তু কালক্রমে আদালতের রায়ের মধ্য দিয়েও কিন্তু বিকশিত হয়েছে। যেমন ধরুন একটি ছোট্ট উদাহরণ দিই, যেমন জীবনের অধিকার। এটি কিন্তু এখন আর শুধুমাত্র মানে জীবনের অধিকারের মধ্যে, একেবারে প্রাণের মধ্যে সীমাবদ্ধ নেই। আদালতের রায়ের ব্যাখ্যার মধ্য দিয়ে বিবর্তিত হয়ে এগুলো আরো সম্প্রসারিত হয়েছে। যেমন এখন আমরা আমাদের পরিবেশ
নিরাপত্তাকেও কিন্তু আমরা যে পরিবেশের অধিকার, বাস্তুসংস্থানের অধিকার, এগুলোও কিন্তু আমরা জীবনের অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছি আদালতের রায়ের মধ্য দিয়ে। সুতরাং এটি হচ্ছে ডেভেলপমেন্ট। আমাদের যে সাংবিধানিক ক্রম বিকাশের যে ধারায়, যদিও এটি লিখিত সংবিধান, কিন্তু আদালতের রায়ের মধ্য দিয়ে কিন্তু এগুলো বিকশিত হচ্ছে দিনে দিনে, এবং আশা করছি যে ভবিষ্যতে এগুলো আরো বেশি সম্প্রসারিত হবে। সেই সুদিনের অপেক্ষায় আছি আমরা। ধন্যবাদ। ধন্যবাদ জনাব অমিত দাশগুপ্ত স্যার। আমরা চমৎকার একটা প্রাইমারি একটা আলোচনা পেয়েছি যে আমরা কোনগুলো আমাদের মানবাধিকার, কোনগুলো আমাদের সংবিধানে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা কিভাবে এনফোর্সমেন্ট করতে পারি এই ব্যাপারেও দাদা স্যার বলেছেন। আমরা এখন এই প্রসঙ্গত একটা প্রশ্ন নিয়ে আমরা হাজির হচ্ছি জনাব রিয়াদ সালাউদ্দিন স্যারের কাছে, যে একজন মানুষের সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের কোনো মাঝে কোনো পার্থক্য আছে কিনা, যে মানবাধিকারের যে বিশাল ব্যক্তি বা সাংবিধানিক যে অধিকারগুলো এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এর মধ্যে অ্যাপ্লিকেশন এনফোর্সমেন্টের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা স্যার একটু যদি বলেন। জনাব রিয়াদ সালাউদ্দিন স্যার। প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণকে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই 50 বছর পূর্তি উপলক্ষে অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এবং আজকে আমি শুরু হওয়ার আগে, এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে মানবাধিকার নিয়ে আমাদের প্রথম যে স্টার্টিং পয়েন্টটা সেটা হচ্ছে দ্য উইল অফ দ্য পিপল। যে আমাদের ইস্তেহারে, স্বাধীনতার ইস্তেহারেই কিন্তু ছিল সাম্য, মানবিক মর্যাদা, এসবের যে বিষয়টা। আমি প্রিয়াম্বলে পরে আসবো। প্রথমেই যে প্রশ্নটা টু দি পয়েন্ট আমি বলি, হিউম্যান রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে একটা ছোট পার্থক্য আছে। সেটা হচ্ছে সব হিউম্যান রাইটসই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস না। যেমন and human rights অনেক কথা আমরা মনে হয় নেটওয়ার্ক ফেলিয়ার হচ্ছে। হ্যাঁ, এখন ক্লিয়ার। আমি যে পয়েন্টে ছিলাম যে হিউম্যান রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, যে একটা ফাইন লাইন আছে, সেটা যে হিউম্যান রাইটসটা ব্যক্তিরা অনেক বেশি, এটা ইউনিভার্সাল। হ্যাঁ, ইট ইজ অ্যাপ্লিকেবল বাই দ্য ইউনাইটেড নেশনস। যেমন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ অনেকগুলো অধিকারের কথা বলা আছে। পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ফিলোসফির বিভিন্ন প্রান্তের মানুষ ঐক্যবদ্ধভাবে একটা কনসেনসাস হিসেবে যেটা দাঁড় করিয়েছিল, সেটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেবল বাই দ্য ইউনাইটেড নেশনস। আর ফান্ডামেন্টাল রাইটসটা একটু, এটা হচ্ছে কি একটা রাষ্ট্রীয় সীমানার মধ্যে। আর আরেকটা জিনিস, ফান্ডামেন্টাল রাইটস এগুলা উইল অফ দ্য পিপল হিসেবে কিন্তু আসে, হ্যাঁ, জনগণের ইচ্ছা হিসেবে। আর হিউম্যান রাইটসটা হচ্ছে কি অ্যাজ এ হিউম্যান বিইং একটা অলঙ্ঘনীয় যে অধিকারগুলো, হ্যাঁ, কনসেনসাস বাই দ্য অল সারা পৃথিবীর মধ্যে অ্যাকসেপ্টেবল হিসেবে গ্রহণ করে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে একটা মানে মোটা দাগে পার্থক্য। এই ধন্যবাদ জনাব সালাউদ্দিন স্যার। আমাদের সাথে জি নেটওয়ার্ক ফেলিয়ারের কারণে আমরা বেশ কিছু মিস করেছি, তারপর আমরা বেসিক আইডিয়া পেয়েছি কোথায় আমাদের পার্থক্য আছে। আমাদের সাংবিধানিক অধিকার, সাংবিধানিক যে রাইটস গুলো গ্যারান্টিড করা হয়েছে, এবং আপনি ইউডিএইচআর এর কথা মেনশন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন স্যারের সাথে যুক্ত হচ্ছি, জনাব হালিম স্যার। স্যারের আরেকটা পরিচয় আছে, স্যার স্পেশালি এখন এডিআর নিয়ে কাজ করছেন এবং ইতোমধ্যে এডিআর নিয়ে ব্যাপকভাবে কাজ করার সুনাম অর্জন করেছেন। তো আমরা স্যারের কাছে একটি প্রশ্ন শুরু করতে চাই, সেটা হচ্ছে সংবিধান ও সাংবিধানিক আইনের মূলনীতির আলোকে আমাদের যে মৌলিক মানবাধিকার বা আইনগত অধিকার আছে সেগুলোর গুরুত্ব
কার্যকারিতা এবং অ্যাজ পার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, এই ব্যাপারে স্যারের কাছে শুনতে চাই। জনাব হালিম স্যার। স্যার আনমিউট করা দরকার, আপনি আনমিউট করলে আমরা শুনতে পারবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আনোয়ার। আচ্ছা, সুন্দর একটা দিনে সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, এবং ধন্যবাদ দর্শকদের যারা আমাদেরকে শুনছেন। সংবিধানের অনেকটা বলে না যে অনেক রসকসহীন বিষয়ে একটা আলোচনা শোনার জন্য যারা বসে আছেন, যদিও আমি মনে করি যে এটা রসকসহীন না, যথেষ্ট রসকসযুক্ত। তারপরেও আমি সবার আগে আমার সশ্রদ্ধ সালাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান করেছেন আনোয়ার, আপনাকে ধন্যবাদ। প্রথমত একটা জিনিস বলে রাখি, আমি আদালতের একজন বিচারক। সংবিধানের কেয়ারটেকার, সংবিধানের ব্যাখ্যা, এগুলো সবই আমাদের উচ্চ আদালতের বিষয়। এখানে সংবিধান বিষয়ে যদি আমার কোনো কথা এখানে আসে, তাহলে একান্ত এটা আমার নিজের, এটা কোনো মানে কোনো অফিসিয়াল ব্যাখ্যা না, শুধুমাত্র নিজের। এখানে ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। সংবিধানের একমাত্র ব্যাখ্যা দান হবেন কি স্পিরিট, কি ব্যাখ্যা, সেটা মাত্র শুধুমাত্র আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ দিবেন। অর্থাৎ আলোচনা এসে যেন আবার আমি যেন আমার লিমিট ক্রস না করি, যেন আমি আগে আমি বলে নিচ্ছি। এবং এই বিষয়ে ব্যাখ্যা অমিত দাশগুপ্ত আছেন ওখানটাতে, ওনারা দিবেন ব্যাখ্যা। আমার ওরকম ব্যাখ্যা নেই। আমি শুধু তো আইনের ছাত্র হিসাবে, আমি ছাত্র জীবনে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আপনারা অনেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বুঝতে পারছি। তো যতটুকু শিখেছি, ওই যতটুকু পড়েছি, ওর আলোকে একটা কনসেপ্ট হয়েছে, সেটা শেয়ার করছি মাত্র, আর কিছু না। কারণ আপনাদের এখানে যারা দর্শক যারা শুনবেন সংবিধানের আলোচনা, আমি বিশ্বাস করি তার প্রত্যেকেই অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত বুঝার ধারণ করার ক্ষমতা রাখেন, এবং আমরা কি বলবো ওনারা এটা আগে যে বুঝতে পারে। আমি সেদিকে যাচ্ছি না। যে প্রশ্ন করছেন জজদ্দুই, যে আমাদের রাজনৈতিক মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের অধীনে কিংবা আমাদের আইনের অধীনে মৌলিক অধিকার গুরুত্ব তাৎপর্য অপরিসীম। আরেকবার এই প্রসঙ্গে আরেকবার আমি সশ্রদ্ধ চিত্তে আমার মাথা অবনত করছি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এই জন্য স্বাধীনতার কয়েক মাসের মধ্যে, আমি অমিত দাশগুপ্তের সাথে একমত পোষণ করি, বলছি আমি নিজের থেকেও, যে কয়েক মাসের মধ্যে এমন একটা সুন্দর সংবিধান উনি দিয়েছেন জাতিকে, যেটা অনেক দেশেই সম্ভব হয় না। যদি আপনি সংবিধানের এই জিনিসগুলো দেখেন, চুলচেরা বিশ্লেষণ দেখবেন যে আমাদের কোনো কিছু বাদ যায়নি এখান থেকে। আপনি এই যে একটু আগে বললেন যে ফান্ডামেন্টাল রাইটস, অনেকে কেউ একজন বলছিলেন যে অর্নামেন্টাল, আমি যদি এটা অর্নামেন্টাল এখন আর বলি না, আগে স্টুডেন্ট লাইফে বলতাম যে অর্নামেন্টাল, হ্যাঁ আমরা পড়তাম এটা, যে সেকেন্ড পোর্শন অফ দ্য কনস্টিটিউশন ইজ কনসিডার্ড অ্যাজ অর্নামেন্টস অফ দ্য কনস্টিটিউশন টু ডিসকাস। হ্যাঁ, এখন আর এই প্রসেস আমি বলি না এটা, কারণ ভিন্ন। আপনি দেখেন যে 1948 মানবাধিকার ঘোষণা যেটা আছে, ওর যে মৌলিক মানবাধিকার যে বিষয়গুলো সবগুলো যুদ্ধের, মানে আমরা স্বাধীনতা লাভ করা কয়েক মাসের মধ্যেই সংবিধানটা হয়েছে। এবং এমন কোনো বিষয় নাই, আপনি যদি দেখেন যে এমন কোনো বিষয় নাই, একটা বিষয় নাই যেটা বলবেন যে বাদ দিয়েছে সেখানটাতে। প্রত্যেকটা জিনিস একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের সিটিজেন হিসাবে তার কি করণীয়, কোন অর্গান কি করবে, তার কি অধিকার থাকবে, সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে। অনেকেই যারা স্টুডেন্ট লাইফে আমরা যেটা পড়ি, যে ওই যে নিচে বলা আছে রাষ্ট্র মৌলিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো বাস্তবায়নের চেষ্টা করবেন, কিন্তু শেষে বলা আছে যে তবে আদালতে গিয়ে এগুলো আর নট এনফোর্সেবল ইন দ্য কোর্ট। এই শুধু এইটুকুর জন্য অনেকে বলেন আচ্ছা এটা শুধু অর্নামেন্টস, কিন্তু অর্নামেন্টস হলেও এটা বিশাল তাৎপর্য আছে। আপনি তো এখন সরকারের বর্তমান এই যে সরকার দেখবেন, তার যে কার্যক্রম যদি আপনি খেয়াল করে দেখবেন, ওই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেগুলো আছে ওগুলো বাস্তবায়নের জন্য কাজ করেছেন প্রতিনিয়ত। আপনি দেখবেন যে আমরা যদি উদাহরণ দিয়ে দেখি, হাউজিং, এই কিছুদিন আগে বাংলাদেশ গভর্নমেন্ট কি বলো আমার এলাকাতে হয়েছে, কি সুন্দর সুন্দর ঘর দিয়েছেন, আমি অবাক হয়ে যাই। কিন্তু বলা আছে যে হাউজিং এর ব্যবস্থা করবেন। এখন ওই যে নিচে যদি সেফগার্ডটা না থাকতো, তাহলে তো আপনার যেদিন সংবিধান প্রণয়ন হচ্ছে সেদিন থেকে মামলা শুরু হতো, হাজার হাজার লাখ লাখ মামলা হতো। রাষ্ট্র এগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন, তবে আইন
কোর্টে বলবৎযোগ্য না। যদি কোর্ট আপনাকে ফ্রি করে দেওয়া হতো কাউকে, যে হ্যাঁ কোর্টে বলবৎযোগ্য, তাহলে অবস্থা কি দাঁড়াতো? লক্ষ লক্ষ মামলা হতো, সরকার কাজই করতে পারতো না। আপনি দেখেন কোর্টে বলবৎ হচ্ছে না, গভর্নমেন্টের যে চেষ্টা, শিক্ষা ক্ষেত্রে দেখেন, বিচারের ক্ষেত্রে দেখেন, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখবেন যে গভর্নমেন্ট, মানে আমি 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 এর আগে কখনো দেখি না এরকম করে ঘর। আমি দেখেছি ঘর ওই আপনার চরের মধ্যে একটা উঠিয়েছে, আমার বাড়ি ধরেন গ্রাম এলাকাতে, আমি দেখেছি চরের মধ্যে একটা ঘর উঠিয়েছে খড়কুটা দিয়ে, এক বৃষ্টিতে মানে ভেঙে গিয়েছে। আমি আজকেও দেখলাম, আমি গ্রামে গেছিলাম, কি সুন্দর টিনের ঘর একদম পাকা, মানে দেয়াল দিয়ে। তো এগুলো কিন্তু আমি সেজন্যই বলছিলাম যে শুধুমাত্র অর্নামেন্টস আমি এখন আর বলছি না, অর্নামেন্টস বলার কোনো সুযোগ নেই কালের বিবর্তনে, কারণ গভর্নমেন্টের কার্যকলাপ দ্বারা এগুলো এখন আর অর্নামেন্টস, এখন আর বাস্তব ভিত্তিক। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই জিনিসটা আমি বলছি, আমি আর লাস্টলি আমি শেষ করেছি, এদিক থেকে আমি বলছি যে আমাদের সংবিধানের সন্নিবেশনে সবকটা বিষয় সন্নিবেশিত করা আছে। যদি একটা জায়গাতে আপনি সেকেন্ড পার্টে বলা আছে যাওয়ার জন্য, কোর্টে যাওয়ার জন্য, কিন্তু সেটাও সেই বাধাও কিন্তু গভর্নমেন্ট তার কাজের মাধ্যমে চমৎকার ভাবে করে যাচ্ছেন। সো আমি চিন্তা করি এই কনস্টিটিউশন দ্য বেস্ট কনস্টিটিউশন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সত্যি আসলেই এটা অ্যামেজিং যে গভর্নমেন্ট যে আশ্রয়ণ প্রকল্প করছে প্রত্যেকটা উপজেলায় জেলায়, আমি নিজেও দেখেছি, সত্যি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমরা আসছি আমাদের জনাব জসিম আলী চৌধুরী স্যার। উনার দুটো বই আছে সংবিধানের উপর, একটা হচ্ছে সাংবিধানিক আইনের সহজ পাঠ, এবং রিসেন্টলি আরেকটা উনি লিখছেন ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল। আমরা জনাব জসিম আলী চৌধুরী স্যারের কাছে আসছি। আমাদের প্রথম যে প্রশ্নটুকু আমরা সংক্ষেপে জানতে চাইব, অধিকার, মৌলিক মানবাধিকার এবং আইনগত অধিকারের যে সাংবিধানিক স্বীকৃতি এবং এর ইতিহাস, কিভাবে সাংবিধানিক স্বীকৃতি পেল, কিভাবে ইনস্টিটিউশনালাইজড হলো, এর ধারাবাহিক উন্নয়ন সম্পর্কে আমরা সংক্ষেপে জানতে চাই। জনাব এম জসিম আলী চৌধুরী স্যার। ধন্যবাদ আনোয়ার হোসেন, আমার বিশ্বাস আমাকে শোনা যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, এই মহান দুটো উৎসবের ক্ষণ এবং যুগসন্ধিক্ষণে আমরা বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, নাগরিক অধিকার বা মানবাধিকারের যে দলিল বা স্বীকৃতির প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সেটি আসলে সময়ের সাপেক্ষে আজকের এই মুহূর্তের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি আলোচনা, প্রথম বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে, আমি সারা বাংলাদেশের মানুষকে, যেহেতু অনুষ্ঠানটি লাইভে যাচ্ছে, আমি সারা বাংলাদেশের মানুষকে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। 50 বছর পূর্তির আমাদের অনেক অর্জন আছে, গর্ব করার মতো অনেক কিছু আমরা গত 50 বছরে করেছি, অনেক কিছু করতেও পারিনি, সেটা নিয়েও আজ একটু কথা বলবো ইনশাল্লাহ। সেই শুভেচ্ছাটা রয়ে গেল। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অভিবাদন, যেটি যে মহান নায়ক, যে বাঙালি জাতি, এই পূর্ব বাংলা, যেটিকে 1954 সালের পরে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়, সেখানকার 7.5 কোটি মানুষ তৎকালীন বিশ্ব বাস্তবতায় চায়না এবং যুক্তরাষ্ট্রের মতো পরাক্রমশালী বিশ্ব পরাশক্তির সামনে আশীর্বাদ পুষ্ট, অত্যন্ত চৌকস অত্যাধুনিক মারণাস্ত্র সমৃদ্ধ পাকিস্তানি সেনাবাহিনী লড়াই করে দেশের মানুষ একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করতে পারবে। এটি মনে হয় এই মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এই মানুষটা, এই জাদুকরটা যদি পৃথিবীর বুকে না থাকতেন, আমরা মনে হয় এটা কল্পনাও করতাম না। আমি আমার আলোচনায় আসবো আনোয়ার, আমি বেশি সময় নেব না, এটা প্রাসঙ্গিক সময়ের জন্য যেহেতু আলোচনাটি আসছে। আমার মনে আছে আমার বাবা আমাকে একদিন বলছিলেন যে আমাদের এলাকায় যেহেতু পাকিস্তান রাষ্ট্রটি ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবে আমাদের সমাজে, পরিবারে, বিভিন্ন স্তরে অনেক মানুষ ধর্মের কারণেই হয়তো পাকিস্তানের প্রতি একটু সহানুভূতিশীল ছিলেন, আছেন, এটা অনেকেই। সব মানুষ যে সরাসরি রাজাকার আলবদর হিসেবে যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছেন এমন না, কিছু সমর্থকও ছিল সম্ভবত। তো এমন একজন মানুষ যে 16ই ডিসেম্বরের পরে আমার বাবা বলতে শুনেছি আমাদের এলাকায়, ওনার নাম আমি বলছি না, উনিও আমাদের দাদা, বলছেন যে আমি তাকে রাস্তায় রাস্তায় পাগলের মতো মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে চেঁচামেচি করতে দেখেছি, যে বলছিল হাই হাই হাই, কি হয়ে গেল, কি হয়ে গেল, কিভাবে সম্ভব, যে বিশ্বাস করতে পারেনি বিশ্বের মানুষ, এমনকি দেশের ভিতরে অনেক, যে মাত্র 9টা মাসে, অল্প একটা সময়ের ভিতরে এরকম পরাক্রমশালী একটা সেনাবাহিনী
এবং এরকম বিশ্ব পরাশক্তির আশীর্বাদ সুপ্ত একটি অক্ষ শক্তি, তার সাথে লড়াই করে একটা দেশ, একটা জাতিকে আত্মবিশ্বাসে বলিয়ান করে তোলা এবং কোনো কিছু স্বপ্ন দেখলে সেটাকে বিশ্বাস করতে শেখানো, সেটাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চির আরাধ্য এবং চির বহমান, যেটি কখনো মুছে দেওয়া যাবে না আসলে ইতিহাস থেকে। চেষ্টা হতে পারে, আমরা অসুবিধা নেই, গণতন্ত্রে মত প্রকাশের অধিকার আছে, চেষ্টা চলতে পারে, কিন্তু বঙ্গবন্ধুকে মুছে দেওয়া এই জায়গায় সম্ভব হবে না। যাই হোক, সে অভিবাদনটা আমি জানাচ্ছি সবাইকে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর শুভেচ্ছা। আমার প্রশ্নে আমি চলে আসছি। আলোচক প্যানেলে সালাউদ্দিন ভাই আছেন, সুলতান সালাউদ্দিন ভাই, আমরা ফেসবুকে রিয়াদ সালাউদ্দিন নামে বেশি চিনি, ভাইয়াকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অমিত দাস গুপ্তা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের, অনেকদিন পর দেখা হলো, আমার সঙ্গে এক ধরনের একটা যোগাযোগ সবসময় থাকে। আর জাজ হালিম স্যার, আপনার সঙ্গে সম্ভবত এটি আমার প্রথম যোগাযোগ। চট্টগ্রামে আপনি জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। আমিও চট্টগ্রামের সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হবে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সো আমি প্রশ্নে চলে আসছি। আনোয়ার, তুমি যে প্রশ্নটা করেছো সেটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক অধিকার হিসেবে মানবাধিকারের স্বীকৃতি এবং বিবর্তনের ইতিহাস। আমার মনে হয় স্বীকৃতির ইতিহাসটা কিছুটা অমিত দাস গুপ্তা এটা তুলে ধরেছেন, যে এটা যেহেতু একটা সাধারণ আলোচনা, খুব ডিপ ডিসকাশনে যাওয়া যাবে না এখানে, সুতরাং অমিত দাস গুপ্তার ওই পয়েন্টটা থেকে আমি একটু সরে এসে, যেহেতু উনি কিভাবে সংবিধানে এই অধিকারগুলো এলো তার একটা ছোট মানে সাদামাটা, এর বেশি বলা সম্ভব না আসলে এই মুহূর্তে, একটা বিবরণ উনি দিয়েছেন, আমি একটু যাচ্ছি বিবর্তনটা কিভাবে হয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1972 সালে আমরা বলে থাকি আমরা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি প্রাগ্রসর ওই সময়ের জন্য একটি সংবিধান রচনা করেছি, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুনির্দিষ্ট এবং দূরদৃষ্টি সম্পন্ন একটি নেতৃত্বের মাধ্যমে একটি সংবিধান প্রণয়ন কমিটি মাত্র 9 মাসে সেই জিনিসটি করে দিয়েছে আমাদেরকে। এবং সেটা আমরা 1950 সালের ভারতের সংবিধান, যেখানে তাদের এখানে পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 4 ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা আমাদের পার্ট 3 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা আবার ওই ফান্ডামেন্টাল রাইটসটা যুক্তরাষ্ট্র থেকে আমরা বিল অফ রাইটস থেকে আনি। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস 1789, আবার ওই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা সোশিও ইকোনমিক রাইটস, যেগুলো আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আসলে মূলত ভারতের সংবিধান প্রণেতারা নিয়েছিলেন বলে দাবি করা হয়, সে আয়ারল্যান্ডের কনসেপ্টটা ভারত হয়ে বাংলাদেশে আসছে। সুতরাং ওই জিনিসগুলো এখানে আসছে। প্রশ্নটা হচ্ছে 1972 সালের 16 ডিসেম্বর যে সংবিধানটা আমরা, যে প্রাগ্রসর আধুনিক গণমুখী সংবিধানটা আমরা উপহার দিয়েছি, এখানে যে মোটা দাগে দুটো ভাগ করেছি। কিছু অধিকারকে বলেছি ফান্ডামেন্টাল রাইটস, অমিত দাস গুপ্তা বলেছেন এগুলো সরাসরি বাস্তবায়নযোগ্য, কারণ এগুলোকে মনে করা হয়েছে যে মানুষের রাজনীতি করার অধিকার, মানুষের মত প্রকাশের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, সুশাসন দাবি করার অধিকার, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অধিকার, ভোট দেওয়ার অধিকার, নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার, সুশাসনের অধিকার, হ্যাঁ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার ভিতর রাখার অধিকার, স্বচ্ছতার দাবি করার অধিকার, হ্যাঁ, সরকারের সিদ্ধান্তকে প্রশ্ন করার অধিকার, এবং আইনের কোয়ালিটিকে সংবিধানের সাথে গোষ্ঠীপাতরে যাচাই করার জন্য আদালতের কাছে যাওয়ার অধিকার। এগুলো সব ঠিক আছে, এগুলোকে সব ফান্ডামেন্টাল রাইটস হিসেবে প্রোটেকশন দেওয়া হয়েছে। আরেকটা ক্যাটাগরি, যেটাকে আশ্রয়ন প্রকল্পের কথা বলেছেন হালিম স্যার, এই ধরনের মৌলিক যেগুলো সামাজিক অর্থনৈতিক অধিকারগুলোকে বলা হয়েছে যে এগুলো নট এনফোর্সেবল। আমি এই জায়গা থেকে একটু ধরবো, কারণ এই যে মোটা দাগের একটা বোঝাপড়া 1972 সালে 16 ডিসেম্বর, এগুলো আদালত দ্বারা বাস্তবায়নযোগ্য, এগুলো আদালত দ্বারা বাস্তবায়নযোগ্য নয়। এখানে কিন্তু বাংলাদেশে একটা ডেভেলপমেন্ট হয়েছে। আমি ডেভেলপমেন্টের অংশটা এই জায়গা থেকে ধরছি, যে 1974 সালে সেই কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ মামলায় যে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সঙ্গে একটি চুক্তি করেছিলেন, ছিটমহল বিনিময়ের চুক্তি, একজন নাগরিক আদালতের কাছে গিয়ে বললো যে আমি এই চুক্তি মানি না, কারণ তিনি প্রধানমন্ত্রী হিসেবে এরকম রাষ্ট্রের সীমা আরেকটা রাষ্ট্রকে দিয়ে দিতে পারেন না। 1974 সালে সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটা অ্যাকসেপ্ট করেছে। তারা বলেছে যে বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করার এখতিয়ার প্রধানমন্ত্রীর আছে, কিন্তু রাষ্ট্রের সীমানা যদি নির্ধারণ করতে হয় তাহলে সেটা সংসদের মাধ্যমে করতে হবে। তাহলে দেখেন কার কি এখতিয়ার, কোন প্রতিষ্ঠান কি করবে। এই যে সাংবিধানিক সীমারেখাটা নির্ধারণ করার ক্ষেত্রে জনগণের প্রশ্ন করার অধিকার, এটাই তো মৌলিক অধিকার। এটাকে যখন আপনি আদালতের মাধ্যমে বাস্তবায়ন করতে গেলেন, সেখানে দেখা গেল যে বঙ্গবন্ধুর মতো মহানায়ক, জাতির পিতাকেও আমরা ছাড় দিই নাই। আমরা বলেছি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে এটা করতে পারেন না, এবং আদালত বলেছে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী। তাহলে এই জায়গা থেকে শাসককে প্রশ্ন করা, হ্যাঁ, এই এখতিয়ারটা যে সংবিধানে 1972 সালের সংবিধানে দিয়েছে, 1974 সালের আদালত সেটি অত্যন্ত সাহসিকতা, দৃঢ়তার সাথে সেটা পালন করেছে। এবং 1974 সালে এটার পর কিন্তু সেকেন্ড অ্যামেন্ডমেন্ট
টু দ্য কনস্টিটিউশন, এরপর পর সংবিধানের দ্বিতীয় সংশোধনী সংবিধানে আনা হয়। তাহলে দেখি আমরা যে মানবাধিকার বাস্তবায়ন করতে গেলে কিন্তু রাষ্ট্রের ভিতরে সুশাসন, জবাবদিহিতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একে অপরের সাথে মিথস্ক্রিয়ার যে একটা জায়গা আমরা আদালতের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পেরেছি। আমার মনে হয় সেটা 1994 সালে, আমরা জানি যে 1989 সালে 8ম সংশোধনী মামলায় আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, একই মামলায় যে 8ম সংশোধনী যেটা আমরা হাইকোর্টকে বিকেন্দ্রীকরণের যে সিদ্ধান্ত সেটাকে আমরা সফল হয়েছি। তারপরে 1996 একজন ডক্টর মহিউদ্দিন ফারুক আসলেন, তিনি এসে আমাদেরকে দেখিয়ে দিলেন যে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনাগুলো যেগুলোকে এমনিতে সোশিও ইকোনমিক রাইটসের ক্যাটাগরিতে ফেলি, কিন্তু সেগুলো যদি পরিবেশের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, নাগরিকের জীবন মানের যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু সেখানে জনগণ যেতে পারে আদালতের কাছে। এবং আমাদের সুপ্রিম কোর্ট সেটাকে এই অবস্থানটাকে স্বীকার করেছে। তার মানে কি হলো, আমরা যে 1972 সালের 16 ডিসেম্বর যে মূল একটা অরিজিনাল আন্ডারস্ট্যান্ডিং আমরা বলছি যে ফান্ডামেন্টাল রাইটস এগুলো বাস্তবায়নযোগ্য, সোশিও ইকোনমিক রাইটস এগুলো বাস্তবায়নযোগ্য না, 1990, 95, 96 আস্তে আস্তে আমরা দেখছি না আদালত জনগণকে আদালতের কাছে অ্যাক্সেস দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে এসেছে সুশাসনের প্রশ্নে, অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে, সরকারকে প্রশ্ন করার প্রশ্নে এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের ভিতরে একে অপরের জবাবদিহিতার যে নীতিটা, ফান্ডামেন্টাল রাইটস এর আশ্রয় নিয়ে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এই ডেভেলপমেন্টটা বাংলাদেশে কিন্তু হয়েছে। সুতরাং এটা একটা স্বাধীনতার 50 বছরের সুবর্ণ জয়ন্তীতে আমি বলবো যে আমাদের সংবিধান, এটা বলা হয় আমেরিকাতে আমরা বলি সংবিধান দুভাবে পাঠ করে তারা, একটা হচ্ছে অরিজিনাল ইন্টারপ্রিটেশন, সংবিধান যেভাবে আছে টেক্সচুয়ালিজম। যদি টেক্সচুয়ালিজম দেখি তাহলে সম্ভবত সোশিও ইকোনমিক রাইটস বাস্তবায়ন করার সুযোগ নেই। আরেকটা আমরা বলি যে লিভিং কনস্টিটিউশনালিজম, যে কনস্টিটিউশনকে 72 সালের 16 ডিসেম্বর যে ট্যাক্সটা দিয়েছি সেই ট্যাক্সটা 2021 সালে এসে অন্যভাবে পড়তে হবে, নতুন বাস্তবতায়, নতুন আলোকে, নতুন চিন্তায় আলোকপাত করতে হবে সেটাকে আমরা লিভিং কনস্টিটিউশন বলছি ইউএসএ তে, এবং সেই লিভিং কনস্টিটিউশনাল প্রসেস ইজ সর্ট অফ গোয়িং অন ইন বাংলাদেশ। এটা আমার মনে হয় একটা যে গ্রাজুয়াল ডেভেলপমেন্টের প্রশ্ন আনোয়ার করেছে, আমি জানি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, কিন্তু আমি আরো আলোচনা একটু পরে আসবে বলে আর বিস্তারিত হতে যাচ্ছি না। আপাতত এটুকু বললাম যে অমিত দাশগুপ্ত যেখান থেকে শুরু করেছেন যে এভাবে এসেছে, আমি এখন বলছি এভাবে বিবর্তিত হয়েছে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব জসিম আলী চৌধুরী স্যার, আমরা চমৎকার একটা আলোচনা পেয়েছি। আমি একটু রিয়াজ সালাউদ্দিন স্যারের কাছে যাচ্ছি। আমার প্রশ্নটুকু হলো, আমাদের সংবিধানে যে মৌলিক মানবাধিকার বা মৌলিক অধিকার সমূহ বিধৃত হয়েছে সেগুলোর স্ট্রেংথ, উইকনেস অথবা আমাদের কি অপরচুনিটিস ক্রিয়েট করেছে ইতিমধ্যে আলোচনা এসেছে, তারপর আমরা সংক্ষেপে আবার শুনতে চাই যে আমাদের সংবিধানের আলোকে যে আমাদের অধিকারগুলো বিধৃত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলোর স্ট্রেংথ কি, উইকনেস গুলো কি কি আছে, অপরচুনিটিস কি আছে এবং থ্রেটস গুলো কি আছে। সাথে আমি জানতে চাই যে সমসাময়িক বিশ্বে আন্তর্জাতিক মানবাধিকার আইন বা মৌলিক মানবাধিকারের সুরক্ষায় কোনো রূপরেখা, কেমন রূপরেখা প্রণয়ন করেছে এবং উন্নত বিশ্বে এর প্রয়োগটা কেমন, লাইক সংক্ষেপে একটা কম্পারিজন আমরা জানতে চাই যে উন্নত বিশ্বে কিভাবে করে হিউম্যান রাইটস কে এরা এনফোর্সমেন্ট করছে। জনাব রিয়াজ সালাউদ্দিন স্যার। ধন্যবাদ আনোয়ার। প্রশ্নের দুটা পার্ট, প্রত্যেকটা পার্ট আবার অনেক সাব ডিভিশন আছে, অনেক বিশাল একটা লম্বা একটা ডেসক্রিপশনে যেতে হবে। আমি যতটা পারি সংক্ষেপে বলার চেষ্টা করব। আমার স্টার্টিং পয়েন্টটা আমি শুরু করি, একটা সুলিখিত আর অলিখিত সংবিধান পৃথিবীর বিভিন্ন দেশে এখনো, বিশেষ করে ব্রিটেনে, অলিখিত সংবিধান, কিন্তু তারপরও সেই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস শুরু হওয়ার আগে থেকে তারা মানবাধিকারের চর্চা করে আসছে। আমি 200 বছর বা 250 বছর আগের একটা ঘটনা বলি, তখনও কিন্তু স্লেভারি ছিল, কিন্তু এক স্লেভ ব্রিটেনের মাটিতে খাঁচা থেকে বেরিয়ে পালিয়ে গেছে, তো তার মুনিব আদালতে মামলা করছে তাকে প্রপার্টিটা ফিরে পাওয়ার জন্য, কিন্তু চিফ জাস্টিস রায় দিল যে নো, হি ইজ এ ফ্রি ম্যান, অন দিস ল্যান্ড হি ইজ এ ফ্রি ম্যান। দেখো, এটা হচ্ছে কি মানবাধিকার, এটা ছিল, এগুলো কমন ল এর মধ্যেই ছিল। তো এখন আবার একটা সংবিধান যদি খুব সুলিখিতও থাকে, খুবই সুন্দর, চাকচিক্যপূর্ণ, কিন্তু অ্যাপ্লিকেশনটা যদি ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এটা মানুষকে তার মানবিক মর্যাদা এবং মানবিক বিকাশের জন্য কোনো কাজে আসবে না। তারপরও থাক, সুলিখিত সংবিধান থাকতে হয়, এটা একটা ইয়ার্ডস্টিক হিসেবে কাজ করে, যে এটা আমাদের স্বপ্ন, হ্যাঁ, আমরা এটা অ্যাচিভ করতে চেষ্টা করব। এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এখন বাংলাদেশ সংবিধানের যে প্রিয়াম্বলের যে জিনিসটা, এটা একটা অত্যন্ত সুন্দর একটা প্রিয়াম্বল, কিন্তু তার একটা প্যারা আমি পড়ছি, এটা হুবহু পড়তে হয়, না হলে আবার প্রবলেম।
further pledging that it shall be a fundamental aim of the state to realize through the domestic process a socialist society free from exploitation, a society in which the rule of law, fundamental human rights and freedoms, equality, justice, political, economic and social will be secured for all citizens. এর চেয়ে সুন্দর আর কোনো কথা থাকতে পারে না, কিন্তু এটা হচ্ছে মূল ফিলোসফি আমাদের বাংলাদেশ সংবিধানের। এখন অমিত দা একটা সুন্দর ক্লাসিফিকেশন করে দিয়েছিলেন যে সোশ্যাল কালচারাল রাইটস গুলো এবং পলিটিক্যাল রাইটস গুলো বাংলাদেশ সংবিধানে একটু ভিন্নভাবে ডেসক্রাইব করে দেয়া আছে। পার্ট 2 তে আমরা দেখতে পাই যে ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটস গুলো আছে, যেগুলো বলা আছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, কিন্তু নট অ্যাপ্লিকেবল অ্যাজ অফ রাইট বাই দ্য কোর্ট। এটার কারণও বলেছে এরকম হলে একটা ফ্লাইট গেট ওপেন করে দেওয়া হবে, সবাই মামলা করবে, কোনো কাজই করা যাবে না। এবং এটা হচ্ছে কি একটা পলিটিক্যাল ম্যানিফেস্টো বা কমিটমেন্ট অফ এ পলিটিক্যাল পার্টি, যে কে কিভাবে করে, তাই না? এটা স্বপ্ন যে থ্রু ইকোনমিক প্রসেসের ভিতর দিয়ে, হ্যাঁ, ইকোনমিক একটা সিদ্ধান্তের ভিতর দিয়ে কিভাবে জনগণের জীবনযাত্রার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার উন্নতি করবে। বাংলাদেশের জন্মের পর থেকে আমি অ্যাচিভমেন্ট কম হয়েছে আমি বলবো না, অনেক অ্যাচিভমেন্ট হয়েছে, কিন্তু আমি কিন্তু অ্যাজ এ ক্রিটিক পারসন I always strive for excellence. কয়েকজন বক্তা, অমিত দা এবং আরো কয়েকজন বললেন যে এখানে হাউজিং এর যে বিষয়গুলো, হ্যাঁ, একটা দরিদ্র থেকে মধ্যম সারির রাষ্ট্রে আসার জন্য অনেক পথ পাড়ি দিতে হয়েছে, আমাদের অনেক অ্যাচিভমেন্টও আছে। এই যে হাউজিং এর যে বিষয়গুলো, হ্যাঁ, এগুলো নতুন এবং এগুলা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েবল। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু আবার ক্রিটিক করছি, কিন্তু যেমন ধরো হেলথ কেয়ার সিস্টেমটা বাংলাদেশে, আমার মনে হয় এখানে অনেক সুযোগ আছে কাজ করার, শুরুই করতে হবে। আসলে একটা হেলথ কেয়ার সিস্টেম খুব দরকার, বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে। হ্যাঁ, অনেক স্কলার এটা নিয়ে লেখালেখিও করছেন যে এটা নিয়ে আমাদের অনেক ফোকাস করতে হবে। ডিসক্রিমিনেশনটা খুব বেশি প্রকট, দেখা যাচ্ছে যারা খুব ওয়েলদি তারাই শুধু চিকিৎসা পাচ্ছে, যারা গরিব তারা অনেক স্ট্রাইভ করছে এটা নিয়ে। এগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। পার্ট 2 তে অনেকগুলো প্রভিশন আছে ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটস এর। আমি সেই বিস্তারিত দিকে যাচ্ছি না, যে কয়েকটা শুধু আমি বলবো। যেমন এই যে একটা জিনিস যে সংযোজন করা হয়েছে, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি, আর্টিকেল 18 এর এ। এটা রাইট টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ডেভেলপমেন্ট চাই, হ্যাঁ, আমাদের জিডিপি 10-12 করে আমরা খুব বড়লোক হয়ে গেলাম, নেক্সট জেনারেশন এসে কিছুই পেলো না, হ্যাঁ, আমরা পরিবেশের সুরক্ষা করছি না, তাহলে কিন্তু এটা ওদের কিন্তু অধিকার আছে বাংলাদেশের উপর, তাই না? আমাদের ফিউচার জেনারেশন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা আদালত, যদিও এটা ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল না, কিন্তু ইন্টারপ্রিটেশনের মাধ্যমে কিন্তু, হ্যাঁ, যত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিসিশন গুলা, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আদালত বারবার মনে করিয়ে দিবে যে ইউ হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড দিস প্রভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এটা বোধহয় সম্ভবত অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা ইনক্লুড করা হয়েছে, আমি সাধুবাদ জানাই। তার আরেকটা জিনিস, এই ন্যাশনাল যে এথনিক যে গ্রুপগুলো আছে, তাদের ট্রাইবাল যে কালচার গুলো রক্ষা করার জন্য এটা রাষ্ট্র যে একটা অব্লিগেশন নিয়েছে, এটা ইজ ফ্যান্টাস্টিক। আমাদের সংবিধান এটা চমৎকার একটা জিনিস। আর আরেকটা জিনিস তো আছে, এই যে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি, আর্টিকেল 25, এগুলো চমৎকার একটা জিনিস। আর আমি পার্ট 3 তে যেটা এটাকে বলা হয় পলিটিক্যাল রাইটস গুলো, অনেকগুলা, যেমন আইসিসিপিআর, বাংলাদেশ কিন্তু আইসিসিপিআর এর একটা সিগনেটারি এবং এটা রেটিফাই করেছে, আইসিইএসসিআর ও রেটিফাই করেছে। তো এই রাইট গুলো কিন্তু বাংলাদেশ সংবিধানে মোরলেস বেশ ভালোভাবেই আছে, যেগুলো মানে মিনিমাম, বেয়ার মিনিমাম, যেগুলো না হলে সিটিজেন হিসেবে সে তার মর্যাদা পায়, এটা সবই আছে। কিন্তু এই রাইট গুলো কিন্তু অ্যাবসলিউট না, এই রাইট গুলো কোয়ালিফাইড, যেমন ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি, for the interest of public order, for the interest of moral and health, এই প্রভিশন গুলার মাধ্যমে এগুলোকে সীমিত করা হয়েছে। তো এখন কেউ যদি মনে করে যে তার পলিটিক্যাল রাইট গুলো ভায়োলেট হয়েছে, সে আদালতের দ্বারস্থ হতে পারবে।
রিট মামলার মাধ্যমে, আর্টিকেল অ্যাজ পার আর্টিকেল 102, তাই না? আর কিংবা অন্য কোনো আইনের মাধ্যমে হতে পারে, এটা সংসদ ডিসাইড করতে পারে। তো কথা হচ্ছে আদালত যখন এই সিদ্ধান্তগুলো নিবে, তখন তার সামনে যে বিষয়গুলো আছে, যে প্রপোর্শনালিটি, যে রাষ্ট্র তার ন্যাশনাল সিকিউরিটি বা পাবলিক অর্ডার বা অন্যান্য কোয়ালিফাইড যে বিষয়গুলো, ওগুলোর ব্যালেন্স করতে গিয়ে আদালতকে দেখতে হবে যে জনগণের অধিকার খুব বেশি কাটেল হয়ে যাচ্ছে কিনা। কারণ পৃথিবীর কোনো দেশ তার জনগণকে তার অধিকার দিতে চায় না, এটা নিয়ম। মানুষকে স্ট্রাগল করে অধিকারগুলো আদায় করতে হয়। হ্যাঁ, অধিকার আদায় করতে হয়। আমরা গত 200-300 বছরের গণতান্ত্রিক বিশ্বের যে যে ইয়েগুলো দেখি, হ্যাঁ, ইভেন বাংলাদেশের যে অভ্যুদয়, এটাও তো পাকিস্তান থেকে আমরা আসছি, ওরা আমাদের সাথে সাপ্রেস করতে সেজন্য, তাই না? তো এখন আমরা নিজেরাই যদি নিজেদেরকে এরকম সাপ্রেস করি তাহলে তো হবে। এই মানুষের মানবিক মর্যাদা এবং বিকাশের জন্য তার মৌলিক অধিকারগুলো সে যেন ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারে, এটা আদালতের দেখার বিষয়। এখানে একটা কথা আছে, বাংলাদেশ সংবিধান কিছু প্রভিশন আছে যেগুলো আমি কিন্তু ক্রিটিক, আমি আগেই বলেছি। যেমন আর্টিকেল 142, যেটা 2/3 মেজরিটি দিয়ে মৌলিক অধিকার হরণ করতে পারে। হ্যাঁ, এটা এটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তার অনেক অবকাশ আছে। এখানে অনেক স্কলার আছেন, অনেক জাজ আছেন, তারা এটা ভাববেন যে জাস্ট 2/3 মেজরিটি দিয়ে কিভাবে জনগণের অধিকার কাটিল করবে। হ্যাঁ, এটা নিয়ে আমার মনে হয় এটা নতুন করে, এবং অনেক স্কলার, অনেক বড় বড় আইনবিদ, অনেক কনস্টিটিউশনাল যারা রিফর্মিস্ট, তারাও বলেছে। এই জায়গাটা কিন্তু আমাদের সাংবিধানিক পরিবর্তন ইতিমধ্যে 15তম সংশোধনীতে চলে এসেছে। ফলে সাথে অনুচ্ছেদ যোগ করে কিন্তু বলা হচ্ছে, রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে যে মৌলিক অধিকার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এটিকে বেসিক স্ট্রাকচার বিবেচনায় এখন আর নবম কভাগ অর্থাৎ জরুরি বিধানাবলীর যে বিষয়টি আছে সেটি সাপেক্ষে কিন্তু মৌলিক অধিকার এখন আর 2/3 মেজরিটিতে কিন্তু অ্যামেন্ডমেন্ট করা যাবে না, যেটি 2011-তে 15তম সংশোধনীর মাধ্যমে ইতিমধ্যে কিন্তু ইনসার্টেড হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আসলে অনেক ইয়ে থেকে আপ টু ডেট না, হয়তো আমি হাতে যেটা ডকুমেন্ট পেয়েছি এগুলো নিয়ে বলছি। ধন্যবাদ, আপনি তো প্র্যাকটিসে আছেন, আপনি জানেন, আমার চেয়ে ভালো বুঝবেন। তো এটা হচ্ছে ইন জেনারেল একটা মানে এটা ক্রিটিক ভিউ আর কি। আর আরেকটা জিনিস, যে ডিটেনশনের যে বিষয়গুলো, হ্যাঁ, আমি ক্রিটিসিজম পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি যে আর্টিকেল 33 যেটা বলা আছে 24 আওয়ার্স এর বেশি বন্দি করে রাখা যাবে না, আর যখন এনিমি এলিয়েন হবে তাকে 6 মান্থসের ডিটেনশন করা যাবে। এই জিনিসগুলো ঠিক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে কি না, এগুলো হচ্ছে প্রসিডিউরাল ব্যাপারগুলো। এগুলো যদিও হাইকোর্টের দেখার বিষয়, কিন্তু যেটা আমরা দেখি, যেটা আমরা শুনি আসলে, যে এই যে কি হচ্ছে না, এগুলো তো মিডিয়াতে আসতে হবে। হ্যাঁ, মানুষ না জানলে। হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো এই যে মানে ডিটেনশন যেটা আছে, ডিটেনশনের এই যে আর্টিকেল 33, এটা এটা খুবই একটা মানে কি বলবো, এটা অনেক বিতর্কের অবকাশ আছে আর কি এটাতে। কারণ এটাই কিন্তু মানবাধিকার হরণের একটা অস্ত্র হয়ে যেতে পারে, আপনাকে অনেক ধন্যবাদ আমি জনাব মনে করি। সুলতান তো সালাউদ্দিন এই জন্য ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা, আমরা আশা করছি তো আপনার এই অবজারভেশনটুকু আমাদের যারা রিসার্চার আছেন, আমাদের অমিত দাশগুপ্ত স্যার ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আমাদের হালিম স্যার এখন জেলা জজ আছেন, আমরা আশা করছি আপনার এই অবজারভেশনটুকু আমাদের যথাযথ কর্তৃপক্ষের নজরে আসবে, এবং আমরা একটা মানে আজকে এই বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সুবর্ণ জয়ন্তীর আমাদের সুবর্ণ সুযোগগুলোকে আরো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এটা পৌঁছে যাবে, এবং আমরা পাবো আশা করছি। আপনাকে ধন্যবাদ। ওই যে যেটা বলেছিলাম, আই স্ট্রাইভ ফর এক্সেলেন্স, আমাদেরকে আরো বেশি, মানে এটা আমাদের তাড়না থাকতে হবে, হ্যাঁ, আরো বেশি প্রগ্রেসর হওয়ার জন্য। হ্যাঁ, বিশ্ব সবাই আমাদের মান আরো উন্নত করার জন্য আমাদেরকে আরো বেশি কাজ করে যেতে হবে আর কি। তা আমি কি আরো আরো চালিয়ে যাব নাকি এদিকে? আপনাকে অনেক ধন্যবাদ জনাব রিয়াদ সালাউদ্দিন স্যার। আমি এখানেই আপনাকে স্টপ করতে চাই, কারণ আপনার যে আলোচনাটুকু সেটি আসলে অনেক এক্সপান্ড করার সুযোগ আছে। আর আমি জানি আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে অনেক পড়াশোনা করেন। তো আমরা আশা করছি আমরা আরো আলোচনা পাবো, আমরা ফার্দার প্রসিড করতে চাই। আমি আসতে চাই জনাব অমিত দাশগুপ্ত স্যারের কাছে। স্যার ইতোমধ্যে একটি বই লিখেছেন এবং ব্যাপকভাবে তার বইটি সমাদৃত হয়েছে, এবং বইটি চমৎকার। আমি দেখেছি বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের সংবিধান, বাঙালির আত্মপরিচয়ের অভিজ্ঞান।
এই বইটুকু তিনি লিখেছেন এবং আমি আশা করছি খুব শীঘ্র আমি কপি পেয়ে যাব। জনাব অমিত দাশগুপ্ত স্যারের কাছে আমি পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। আমাদের মানবাধিকারের যে আন্তর্জাতিক দলিল সমূহ আছে এর আলোকে আমাদের সংবিধানের মৌলিক মানবাধিকারগুলো স্বয়ংসম্পূর্ণ হিসেবে কথা এসেছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কতটুকু স্বয়ংসম্পূর্ণ? এখানে কার্টেল করা হয়েছে কতটুকু আছে বা কার্টেল করা হয়নি স্যার বলেছেন, আমরা অ্যামেন্ডমেন্ট করে এটাকে আরো বেশি এনফোর্সেবল করেছি। জনগণের অধিকার রক্ষায় এই বিধানসমূহ পালন করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং এই অধিকার সমূহ বাস্তবিক অর্থেই আরো বেশি অর্থবহ করার জন্য আমাদের রাষ্ট্র কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে? এবং এই ক্ষেত্রে আমি অ্যান্সিলারি কোয়েশ্চেন করছি যে সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারের ক্ষেত্রে এর বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এবং বিচারিক আদালতগুলো জুডিশিয়াল অ্যাক্টিভিজম যথাযথ প্রয়োগ করতে পারছে কিনা বা প্রয়োগ হচ্ছে কিনা। আমি দুটো প্রশ্ন করেছি যে একে আরো অর্থবহ কিভাবে করা যায় এবং রাষ্ট্র কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, এবং জুডিশিয়াল অ্যাক্টিভিজমের ক্ষেত্রে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এবং আমাদের বিচারিক আদালত সমূহ কিভাবে কাজ করছে, আরো বেশি যথাযথভাবে প্রয়োগ করা যাচ্ছে কিনা হচ্ছে কিনা, এই বিষয়ে আমি স্যারের কাছে জানতে চাই। জনাব অমিত দাশগুপ্ত স্যার। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন এটির ব্যাপ্তি কিন্তু অনেক বড়। সেই বড় ব্যাপ্তিকে এক কথায় যদি বলি তাহলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদের সংবিধানের উপরে প্রণয়নের সময় তিনি আলোচনায় অংশ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার দুটো লাইন যদি আমি কোট করি তাহলে আপনার প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তিনি বলছেন, কোট, আমরা যে সংবিধান দেব তাতে মানুষের অধিকারের কথা লেখা থাকবে, যাতে ভবিষ্যতে কেউ জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। গণপরিষদ ৭২-এ যে শাসনতন্ত্র পেশ করেছে সেটা জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে থাকবে। সুতরাং আমার মনে হয় এক কথায় আমরা আমাদের সংবিধানে কি আছে সেটি পেয়েছি। আপনার পরবর্তী প্রশ্নে যদি যাই আমি, যে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মাধ্যমে আমাদের সাংবিধানিক যে বিবর্তনের যে ইতিহাস, সেটি প্রথম মামলা হিসেবে ইতিমধ্যে আমাদের মিস্টার জসিম আলী চৌধুরী তিনি উল্লেখ করেছেন কাজী মোখলেসুর রহমানের কেসটি। সে তার মধ্য দিয়ে কিন্তু প্রথমে যাত্রা শুরু হয়, কিন্তু সেই কেসটি কিন্তু পূর্ণাঙ্গতা পায়নি এ কারণে যে ইতিমধ্যে দ্বিতীয় সংশোধনী হয়ে গিয়েছিল, ফলে ওই কেসটি তার যে কার্যকারিতা সেটি ইনফ্রাকচুয়াস হয়ে গিয়েছিল। কিন্তু তার মধ্য দিয়ে আমরা প্রথম পেয়েছি যে সংক্ষুব্ধ ব্যক্তি, যেটির একটি কনসেপ্ট অ্যাগ্রিভড পারসন বলে আমাদের সংবিধানে যে টার্মটি ব্যবহার করা হয়েছে, যে যার কোনো ক্ষতি হবে তিনি আদালতে আসতে পারবেন, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির সংজ্ঞার কিন্তু আমরা দেখি একটা বিবর্তন। সেই বিবর্তনে কাজী মোখলেসুর রহমান কেসের পরে আমরা ধীরে ধীরে সেটি, এটিও জসিম আলী চৌধুরী বলেছেন যে মহিউদ্দিন আহমেদের কেসের মাধ্যমে, মহিউদ্দিন ফারুকের কেসের মাধ্যমে এটি আরো বিবর্তিত হলো, এবং এখন এসে আমরা একটু ভিন্ন প্রবণতা লক্ষ্য করি। সেটি হলো যে এই জনস্বার্থে মামলার নামে নিজের স্বার্থকে প্রচার করবার জন্য মিডিয়াতে একটা প্রবণতা চলে এসে যে কোনো একটা ইস্যু হলেই সাথে সাথে জনস্বার্থের মামলার নামে একটি মামলা দায়ের করে দেওয়া এবং তারপরে গিয়ে মিডিয়ার সামনে ব্রিফ করা। আমিও নিজে কিন্তু অনেকগুলো জনস্বার্থে মামলা করেছি, মিডিয়ায় আমি নিজেও ব্রিফ করেছি, এবং এই যে একটা প্রবণতা কিন্তু তৈরি হচ্ছে যে এটির একটা সুযোগ, ফলে আমরা দেখি যে এটির একটি অপব্যবহারের দিক কিন্তু চলে এসেছে। যেমন আমার ব্যক্তি জীবনের কথা বলি, আমার দুটো কেস ছিল। একটি হচ্ছে আপনারা জানেন যে যেটির ক্ষেত্রে আমি মনে করি যে যেটি করতে পেরে আমি গর্বিত। আপনারা, এটি আমাদের খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ছিল যে চুয়াডাঙ্গাতে খুবই দরিদ্র শ্রেণীর যারা বিনামূল্যে চক্ষু শিবিরে চোখের অপারেশন করতে গিয়ে 20 জন ব্যক্তি তাদের চোখ হারিয়ে ফেলেছেন, একটি করে চোখ হারিয়ে ফেলেছেন। এবং এই রকম একটি নিউজ যখন পত্রিকার পাতায় দেখেছি, আমি একটি রিট পিটিশন দায়ের করেছিলাম আমার নামে, এবং পরবর্তীতে আদালত রুল ইস্যু করে শুনানি শেষে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন 20 জনের জন্য। অ্যাপেলেট ডিভিশন সেই রায়টি, মহামান্য হাইকোর্ট বিভাগে সেই রায়টি বহাল রেখেছেন। আমি এই কারণে বলবো যে এটি আমি জনস্বার্থে মামলা ছিল আমার, আমি স্যাটিসফাইড, কেননা এই 20 জনের কাউকে আমি চিনি না, কখনোই কোনোদিন তাদের সাথে আমার যোগাযোগ হয়নি। এটি ছিল আমার মনে হয় যে এটি হচ্ছে ট্রু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থে মামলার একটা প্রকৃষ্ট উদাহরণ। পরবর্তীতে আপনারা জানেন যে
দুদকের মামলায়, দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় বিনা দোষে বিনা বিচারে একজন নিরপরাধ মানুষ, অন্য একজন মানুষ যার জেল খাটার কথা, তার পরিবর্তে জাহালম নামে একজন সে জেলে ছিল। সেই জাহালম যখন বারবার বলছে আমি জাহালম, আবু সালেক না, তার কথায় কিন্তু না দুদক না কেউ কর্ণপাত করেছে। এমনকি মানবাধিকার কমিশন পর্যন্ত বলেছে যে সে জাহালম, সে আবু সালেক নয়, কিন্তু মানবাধিকার কমিশনের কথাও যেন ঠিকভাবে প্রপার জায়গায় পৌঁছচ্ছিল না। তখন যখন পত্রিকায় রিপোর্টটি হয়, তার প্রেক্ষিতে আমি কিন্তু জনস্বার্থে মামলা করার পরে তখন জাহালমকে আদালত কিন্তু যথাশীঘ্র দ্রুত সম্ভব মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছিল এবং পরবর্তীতে অনারেবল হাইকোর্ট ডিভিশন তার জন্য ক্ষতিপূরণেরও ব্যবস্থা করেছে। সুতরাং বিবর্তন কিন্তু হচ্ছে, বিবর্তন যে একেবারে হচ্ছে না তা না। এবং তারই ধারাবাহিকতায় যেটা বললাম যে যখন জোয়ারে পানি আসে তখন শ্যাওলাও আসে, সেরকম করে কিছু শ্যাওলাও কিন্তু ঢুকেছে। ফলে এখন আমরা ব্যক্তি স্বার্থ প্রচারের প্রবণতায় গিয়ে কিন্তু অনেকেই জনস্বার্থ মামলাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে ফেলছি। এই জায়গাটাতে কিন্তু ডেফিনেটলি আদালত কিন্তু ইন দি মিন টাইম কিন্তু এই বিষয়ে করার নির্দেশনা দিয়েছেন, কতগুলো গাইডলাইন কিন্তু দিয়ে দিয়েছেন যে কোন কোন ক্ষেত্রে জনস্বার্থে মামলা করা যাবে, কোন কোন ক্ষেত্রে করা যাবে না। তো ফলে আমাদের সাংবিধানিক ক্রম বিবর্তনের ইতিহাসে আমরা দেখি যে আমাদের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন এবং সেই ভূমিকাই কিন্তু আমরা দেখি যে মানুষের যে মৌলিক অধিকারগুলো সেগুলো যেমন সংরক্ষিত হচ্ছে, তেমনি কিন্তু যে ব্যাখ্যাটি যে পার্ট 2-তে সংবিধানের দ্বিতীয় ভাগে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারও কিন্তু আমরা আদালতের মাধ্যমে প্রয়োগ দেখেছি। সবচেয়ে বড় প্রয়োগ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এটি কিন্তু আর্টিকেল 22-তে আছে, আর্টিকেল 115, 16-এ 116-এ আছে। তার কিন্তু ব্যাখ্যার মাধ্যমে আদালত কিন্তু তার রায়ের মাধ্যমে আপনার মাজদার হোসেন মামলার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে পেরেছি। আজকে আমাদের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারছে এবং এটি কিন্তু আমাদের বিচার বিভাগের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করছে এবং যেটি কিন্তু ছিল তোরা মূলত রাষ্ট্র পরিচালনা মূল নীতি অধ্যায়, তারও কিন্তু ব্যাখ্যার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখি যে আদালতের মাধ্যমে তার বলবৎকরণ হয়েছে, প্রয়োগ হয়েছে। সুতরাং যে কথাটি আমাদের জাতির পিতা বলেছিলেন যে যে সংবিধান তিনি রেখে গেছেন সেটি মানুষের অধিকারের কথা বলবে, যাতে ভবিষ্যতে কেউ ছিনিমিনি খেলতে না পারে। হয়তো ছিনিমিনি খেলার কিন্তু অনেক প্রবণতা আমরা দেখেছি যে সংবিধানকে সামরিক শাসকেরা এসে পদদলিত করেছে, স্থগিত করেছে। পরবর্তীতে আমাদেরই আদালত কিন্তু সিদ্ধান্ত দিয়েছে যে সামরিক আইন এটি অসাংবিধানিক, এটি অবৈধ এবং সামরিক আইনের আসার কোনো সুযোগ নেই। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু এটি আমাদের সংবিধানেও এসেছে যে ভবিষ্যতে যাতে এরকম ভাবে কেউ রাষ্ট্রদ্রোহী আচরণ করতে না পারে, সংবিধানের বিরোধী কোনো কার্যক্রম করতে না পারে, স্থগিত করতে না পারে, মানুষের কাছে এর যে স্পিডটাকে পরাহত করতে না পারে। না আমি এখানেই শেষ করছি। সুতরাং সাংবিধানিক বিবর্তনের ইতিহাসে আমাদের কিন্তু আমরা দেখেছি যে আমরা অনেক দূর কিন্তু এগিয়ে গেছি। সবাইকে ধন্যবাদ। আমি একটু মেনশন করতে চাই, আপনি আমাদের যে বিচার বিভাগের স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার ক্ষেত্রে আমরা জুডিশিয়াল অ্যাক্টিভিজম আরো বেশি প্রয়োগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে আমরা যথাযথভাবে পাচ্ছি কিনা আমরা এক বাক্যে আপনার কাছে শুনতে চাই যে বিচার বিভাগের স্বাধীনতা আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারছি কিনা। দেখুন, বিচার বিভাগ 2007-তে কিন্তু স্বাধীন হলো, সেখান থেকে খুব বেশি সময় নয়। আমরা অবকাঠামোগতভাবে কিন্তু ইতিমধ্যে দাঁড় করিয়ে ফেলেছি। এখন কিন্তু প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদের যে বিশেষ করে স্বাধীনতা তো লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে, কারণ আমাদের হায়ার জুডিশিয়ারি কিন্তু সাংবিধানিকভাবে শুরু থেকেই কিন্তু স্বাধীনতা ভোগ করছিল, কিন্তু যে লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে যে এমবার্গোটা ছিল সেটি যখন 2007 সালে চলে গেল, তারপর থেকে এখন কিন্তু আমরা দেখি যে বিচার বিভাগ তার অবকাঠামো দিকে সেটি কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। এখন চর্চার মধ্য দিয়ে আমি মনে করি যে যত দিন যাবে তত বেশি এটি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জনাব হালিম স্যারের কাছে আসছি। স্যার ওয়েট করছেন। স্যারের কাছে আমরা প্র্যাকটিক্যালি কিছু শুনতে চাই, লাইক আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে আমাদের যে প্রত্যেক নাগরিক দেশের অভ্যন্তরে আমরা যারা আছি সকল মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার সংবিধানে মেনশন করা হয়েছে।
তারপর সমতার অধিকার, আমাদের ইকুয়ালিটি বিফোর ল, এক্ষেত্রে আমাদের বিচারিক আদালত জনগণের মৌলিক মানবাধিকারের সুরক্ষায় যথাযথ ভূমিকা পালন করতে পারছে কিনা। আর আমি অমিত দাস গুপ্তা স্যারের সাথেও ছিলাম যে আমাদের জুডিশিয়াল অ্যাক্টিভিজমের ক্ষেত্রে আরো উন্নয়নের সুযোগ আছে কিনা, বা আমাদের বিচারিক আদালত জুডিশিয়াল অ্যাক্টিভিজম অ্যাপ্লাই করতে পারছে কিনা। জনাব হালিম স্যার। ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আসলে চমৎকার প্রশ্ন করেছেন, কথা বলার সুযোগ আছে এবং আমি যেটা সত্যি সেটাই বলবো। মানে লুকোচুরি দরকার নেই, বানিয়ে বলার দরকার নেই, একদম প্র্যাকটিক্যাল কথা। যেটা প্রথমত যে অমিত দাস যেটা বলছেন যে লোয়ার জুডিশিয়ারি, আসলেই তাই, লোয়ার জুডিশিয়ারি স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে কাজ করছে। আমি যদি আমার ব্যক্তি জীবনের কথা বলি, আমি 23 বছর ধরে চাকরি করছি, আমি কিন্তু কখনো কারো ফোন পাইনি এখন পর্যন্ত যে ভাই এটা এইভাবে করে দাও, কিংবা তুমি এটা ভাবে করো। নেভার, বিলিভ মি, নেভার রিসিভড এ কল। সো অল দ্য ডিসিশনস ফ্রম মি, রাইট? সো আমি তো মনে করি যে এটি আমার সবচেয়ে বড় একটা প্রাপ্তি। আমি চাকরি জীবনের শেষ পর্যায়ে, অত 7-8 বছর আছে। তাহলে যদি 23 বছরও যদি আমি কোনো হস্তক্ষেপ পেয়ে না থাকি, এর চেয়ে বড় স্বাধীনতা কি হতে পারে বলেন? সুতরাং এখন আমরা যেটা ছিল আগে যে নির্বাহী বিভাগ, সেটা একটা ম্যাজিস্ট্রেসি ছিল, ম্যাজিস্ট্রেসির একটা অংশ, আমাদের লোয়ার জুডিশিয়ারির একটা অংশ ম্যাজিস্ট্রেসিটা ছিল নির্বাহী বিভাগের কাছে, সেটা স্বাধীন হয়েছে। সুতরাং এখন আর কোনো এমবার্গো নেই। যেটুকু অমিত দাশগুপ্ত বলেছেন ঠিক আছে, প্র্যাকটিসের মাধ্যমে আরো এগিয়ে যাবে। হ্যাঁ, ব্যক্তি বিশেষ এর উপর নির্ভর করে। আমার যদি মাইন্ডসেট থাকে যে আমি আমার যদি সেই সাহস থাকে, আমি মনে করি যে প্রত্যেক বিচারকেরই কারেজ থাকা উচিত। ঠিক আছে, নট যে আমাকে বদলি করে দিবে, আমাকে কি বলবে, আমি কোন আইডিওলজিতে বিশ্বাস করি, এগুলা বোধার করার দরকার নেই। যে আপনি জাজ হন, ইউ মাস্ট হ্যাভ কারেজ। তো কারেজের থেকে বলছি যে আমি আমার ব্যক্তিগত থেকে বলছি যে আমি 23 বছরে আজ পর্যন্ত কারো ফোন পাইনি, এবং অনেকে জানে যে এটাও যা তা করবে, এটা বলেও লাভ নেই, কিছু আমি পাইনি। আমি মনে করি আমাদের লোয়ার জুডিশিয়ারি। হারিম ভাই, এই প্রসঙ্গে আপনার আমি শেষ করি প্লিজ। বিতর্ক ডিবেট, মেবি ডিবেট, এটা আমি আমার কথা বলছি। আমি যেরকম বললেন না যে শ্যাওলাও চলে আসে, এরকম 2-4টা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, একেবারে ব্যক্তিগত, ঠিক আছে। কিন্তু সমষ্টিগত ভাবে বিচার বিভাগ, লোয়ার জুডিশিয়ারি চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে ইকুয়ালিটির ক্ষেত্রে, ন্যায় বিচার, ডিসপেন্সিং অফ জাস্টিসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি দেখেন যে আজকাল লোয়ার জুডিশিয়ারি কি হচ্ছে, যখন স্বাধীন 2007 সনে কি হতো, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি মন্ত্রীর প্রোটোকল করছেন, লিটিগেন্ট পিপল কিন্তু কোর্টে বসে আছে, উনি 4টার সময় এসে বললেন আজকে কোর্ট হবে না, উনি লিখতেন পংতাং। আমি নিশ্চিত যে আপনি অনেকে বলতে পারেন যে পংতাং কি। আমরা নিজেও 2007 সনে কি রে ভাই কি লাগে পংতাং, হোয়াট ইজ দিস, মানে পরবর্তী তারিখ যত সংক্ষিপ্ত আছে পংতাং দিয়ে, যা আমরা 2007 সনে আমরা পেয়েছি আপনার জাজমেন্টের জন্য 1 পৃষ্ঠা একটা জাজমেন্ট, বছর পর বছর পংতাং পংতাং পংতাং, মানে কি? এখন তো সেটা হচ্ছে না। এখন ল জুডিশিয়ারি প্রত্যেকজন বিচারক 9টা to 5টা অফিস করছেন, এটা তো আপনার আক্ষরিক অর্থে বিশ্বাস করেন আমি নিজেও 6টা সাজার বেরোতে পারি না, তার চাপ থাকে। আর আমি যেটা দেখি এখন আমাদের জুডিশিয়ারির ক্ষেত্রে, ল জুডিশিয়ারির ক্ষেত্রে প্রত্যেক বিচারক একটা মাইন্ড সেট হয়ে গিয়েছে যে এদেশ আমার, এদেশের লিটিগেন্ট পিপলকে আমি যদি সার্ভিস না দিই তাহলে এরা কোথায় যাবে। সাক্ষী কোর্টে এসেছে, সাক্ষ্য গ্রহণ অসমাপ্ত রেখে কোন কোর্ট মুলতবি হয়েছে, একটা কোর্ট আপনি দেখাতে পারবেন না। এটা হয়তো আগে হতো, ওই যে বললাম নির্বাহী যেরকম করতেন, কোনো সাক্ষী নাই, আসে না, সাক্ষী এসে বসে আছে। আর এখন আমরা যেটা করি, ধরেন সাক্ষী আসলো না, সাক্ষী কোথায় আছে, কেন আসে না, পার্সোনালি আমি নিজে 10 জায়গায় ফোন করব। এবং আপনি জানেন যে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যিনি মামলার সাক্ষী থাকবেন কিংবা যিনি মামলাটা ইনিশিয়েট করলেন, উনি কিন্তু মামলাটা বিচারের ক্ষেত্রে আসতে তো হয়তো 10 বছর 5 বছর লেগে গিয়েছে, ওই লোকটা কিন্তু ওখানে জায়গায় নাই, মানে পুলিশ এসআই সে হয়তো এক মিশনে আছে, বা অথবা 5টা জায়গায় ট্রান্সফার হয়েছে, তাকে কিন্তু ট্রেস করা কঠিন। যখন নোটিশ যাচ্ছে তখন তো লাস্ট কর্মস্থলে, সেই কর্মস্থল তো সে নাই, বারবার ফেরত আসছে। তখন কোর্ট করে কি, আমরা করে কি, আমরা নিজে যদি উদ্যোগ না নিই তাহলে তো এটা কখনো আগাবে না। আমরা করে কি, আমরা ওই থানায় ফোন দিচ্ছি, স্যার উনি তো এখানে ছিলেন, অনেক আগে তো চলে গেছেন, কোথায় গেছেন, ওখানে গেছেন, ওখান থেকে ওখানে, তারপরে সরাসরি পুলিশ হেডকোয়ার্টারে। আমি গত মাসে করেছি, 1 বছর ধরে একজন সাক্ষীকে খুঁজেছি, 1 বছর ধরে, আপনি যা অবাক হয়ে যাবেন। 30 জন সাক্ষী হয়েছে
একজনের জন্য বাকি, একটা বছর চলে গেছে আমার ওখানে বের করতে। আমি ঢাকাতে হাইয়েস্ট অথরিটি অফ দ্য পুলিশ যখন কথা বলেছি, ভাই আপনার এটার জন্য হচ্ছে না, বলেন কি স্যার, আমি আপনাকে একটু পড়ে দিচ্ছি। সে কোথায় করতে বলেছে, পেয়েছি স্যার, উনি আছেন গাজীপুর না ময়মনসিংহে, উনি আপনার ডেট দেন, উনি চলে আসবে, আমি নাম্বারটা দেন আমাকে। আমি নাম্বার দিয়ে কল করেছি যে আপনার, বলছে আমি তো জানতামই না স্যার, ডেট তো বলেন, বিমানে চলে আসবো স্যার। সত্যি সেই ফিক্সড ডেটে উনি বিমানে চিরাং এসে সাক্ষী দিয়ে ওনার জেরা সমাপ্ত করে উনি বিমানে ঢাকায় চলে আসে। এটা কি, এটা হলো আপনার এই যে মাইন্ডসেট, অর্থাৎ ব্যক্তি বিশেষ। আমি যদি ওইভাবে না করতাম, আমি জানতাম যে এটা অনেকদিন ঘুরতো। আমার দেখা মতো এখন জুডিশিয়ারি, আমি শেষ কথা বলি, এই ধরনের মাইন্ডসেট হয়ে গেছে ম্যাক্সিমাম বিচারকদের। যারা লয়ার আছেন এরাও আগের মতন, আপনার কি কোর্ট হচ্ছে অ্যাঙ্কর, মানে অ্যাঙ্কর অফ দ্য কোর্ট। উনি যেভাবে কোর্ট চালাবেন লয়ার তো ওইভাবে চলবে। তো কোর্ট যদি দেখে যে, লয়ার যদি দেখে যে না এরকম তো হচ্ছে, স্পিডটা এরকম, তো দে উইল ফলো দ্য কোর্ট, রাইট? এই যে স্পিরিটটা কিন্তু আমি দেখি এখন আমাদের ইয়াং যারা আসেন, খুব ভালো ভালো ছেলে, ইয়াং লোকে জাজ হচ্ছেন, এবং তাদের ইনোভেটিভ আইডিয়া, প্রচুর ইনোভেটিভ আইডিয়া। চিন্তা করতে পারবেন না যে কি ধরনের আইডিয়াতে বসে আছে এইভাবে। আমি আমার ব্যক্তিগত কথা যদি একটু বলি, আমি কিন্তু এডিআর নিয়ে কাজ করি। আনোয়ার সাহেব যেটা বললেন, আমি ইউএসএ মাস্টার্স করেছি এডিআর উপর। আমি যখন এডিআর পড়তে গিয়েছি, আমাকে বলা হচ্ছিল আমার কলিগরাই যে তুই তো এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তুই এডিআর করবি কেন? এডিআর তো করবে অ্যাসিস্ট্যান্ট জাজ, তুই কি ঘোড়া ডিম পড়তে গেছিস? আমি যে বন্ধু তুমি বুঝবে না, আমি বুঝি এটা কি কাজে লাগবে। এবং আমি যদি এটা ওখানে পড়তে না যেতাম, এবং এটা যে পড়েছি, আমার কিন্তু কোনো স্যালারি বাড়ে নেই কিংবা আমি প্রমোশন পাই নাই, ওটা কিন্তু এটার সাথে রিলেটেড না। বাট আমার কাছে মাইন্ডসেটটা মনে হচ্ছে, আমি যখন প্রথম থেকে কাজ করছি, আমার কাছে মনে হচ্ছে যে লিটিগেন্ট পিপল যারা আমার সামনে আসে, এদের আসলে দুর্দশা কোনো শেষ নাই। এরা তো আসলে মামলায় জিতে, কিন্তু ডিসপিউটে জিতে না। দে আর উইনিং ইন দ্য কেস। আপনি লয়ার যারা আছেন, আপনারা তো ফাইট করছেন, ওনারা কেস জিতিয়ে দিচ্ছেন। কেস জিতা মানে ডিসপিউটটা সমাধান হচ্ছে তা কিন্তু না। যদি উদাহরণ দিয়ে বলি, আমি চট্টগ্রাম আছি, আমি যদি পটিয়ার একটা মামলা স্টার্ট করি, সেই পটিয়ার মামলাটা যদি পটিয়া কোর্টে নিষ্পত্তি হয়ে যায়, তাহলে এজ এ জাজ আমি বলছি ওকে নিষ্পত্তি আমি করে দিচ্ছি, আমি গত মাসে 6টা করেছি, এই মাসে 20টা করেছি, বাট আসলে কি এটা নিষ্পত্তি হলো? কি নিষ্পত্তি হলো? কারণ লুজিং পার্টি যিনি আছেন তো আপিল করছেন, আপিল করার পর কিন্তু পটিয়া থেকে আবার জজ করে আসতে হবে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে। সেখান থেকে এক পার্টি হেরে যাবেন, উনি কিন্তু অমিত দাশগুপ্ত করে মামলা হাইকোর্টে যাবেন এখানটাতে। তাহলে দুইটা পার্টি কিন্তু কোর্টে আসছেন, এক পার্টি হেরে যাচ্ছেন, আর এক পার্টি যাচ্ছেন অ্যাপিলেট ডিভিশনে, দুইটা পার্টি কিন্তু অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছেন। তাহলে যে জিনিস শুরু হয়েছিল পটিয়া থেকে, সেই জিনিসে এসে গেল আপনার অ্যাপিলেট ডিভিশনে। এই যে মধ্যে যে বছরটা আপনি লাগছে এখানে 10 বছর, 15 বছর, 20 বছর, তাহলে উল্টা দিকে যদি হতো, আমরা যদি এটা ওখানে এডিআর করতে পারতাম, আলোচনা করে ঠিক করতে পারতাম, তাহলে কিন্তু আপনার কস্টিং, আপনি যত মামলা ঘুরাবেন, যত সময় লাগবে, কস্টিং তত বেড়ে যাবে। তাহলে যদি আমরা কুটিয়াতে আলোচনা করে ঠিক করতে পারতাম, কস্টিং কমে যেত, মানুষের মেন্টাল এগমা, কারণ যার মামলা আছে উনি বুঝেন যে কি মেন্টাল এগমা উনি থাকেন, ঠিক আছে? এটা এটা এই যে আমি কেন বললাম কথাটা, এটা কিন্তু আমাকে বলার জন্য গভর্নমেন্ট বলেনি, কিংবা রাষ্ট্র আমাকে বলে না যে তুমি এটা করো। আমার কাজ হচ্ছে উঠে যাওয়া, বিচার করা, কিন্তু অন্য অন্য সদস্য যা যেভাবে করা, কিন্তু আমি কিন্তু বাইরে গিয়ে আই এম ট্রাইং মাই বেস্ট। এবং এটা করতে গিয়ে আমি লাউড করেছি প্রথম থেকে, আরো 5-6 বছর আগে থেকে। আমি আপনার ওই যে হাইকোর্টের শফিউদ্দিন অডিটোরিয়াম যেখানটায়, আমি ওখানে 2বার কনফারেন্স করছি লয়ারদের উপস্থিতিতে, এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অনেকে ছিলেন, যে এটা রূপরেখা দিয়েছে যে আমাদের কোর্টগুলোতে এইভাবে মানে করলে হতে পারে। হয় কি, এখন আমরা তো লোয়া জুডিশিয়াল লোক, আমাদের কথা ওরকম হয় না, মানে সেন্সিটাইজ হয় না। যারা পলিসি মেকার থাকেন, আচ্ছা বলছে বলো, এরকম বলছে। আপনি দেখবেন যে আপনি যদি আমার লাইভ প্রোগ্রাম দেখেন, প্রচুর লাইভ করি দেশে বিদেশে, প্রচুর লাইভ, মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে ডোন্ট কাম টু দ্য কোর্ট, কোর্ট ইজ নট দ্য সলিউশন। আমি হাইকোর্টের কথা বলছি না, আমি আমাদের লোয়ার জুডিশিয়ালের কথা বলছি, যেন আপনি জিতার পরও আপনার বিড়ম্বনা শেষ নেই। আপনি সিভিল মামলার ক্ষেত্রে যদি ধরেন, আপনি অ্যাপিলেট ডিভিশন থেকে জিতে ইউ হ্যাভ টু কাম টু ব্যাক, আপনাকে ডিক্রিদারি মামলা করতে হবে, ডিক্রিদারি মামলা করে আবার স্টার্ট। লুজিং পার্টি যিনি অ্যাপ্লিকেশন হারবেন, উনি তো বিভিন্ন ফিকিরফন্দিতে পিটিশন দিবেন, এইটা সেইটা, আমি আবার হাইকোর্টে, সো রেজাল্ট তো পাচ্ছে না, রেজাল্ট পাচ্ছে খুব কম এখন সিস্টেম। কিন্তু আপনি দেখবেন, জাস্ট লাস্ট ফিনিশিং, আপনি দেখবেন যে জুডিশিয়ারি কাজ করছে কিনা। এখন আমি বলবো, যদি আমার এই যে বললাম যে অ্যাক্টিভিজম বাড়ানো যায় কিনা, প্রত্যেকটা জাজ যদি এই ধরনের মেন্টালিটি থাকে, মাইন্ডসেট করে থাকে যে উই আর বিং পেড বাই দ্য পুয়ারেস্ট পিপল
অফ দিস কান্ট্রি। আমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে গ্রাম থেকে এসেছে, সে আমার বাবা। কারণ আমি 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 গ্রামের ছেলে, আমার সামনে যে লোক দাঁড়িয়ে আছে উনি আমার বাবা। উনি আমার সামনে সত্যিকার অর্থে আমি আমার সামনে যখন একটা লোক দেখি আমি একজন কি বিড়ম্বনা, কি করছে আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে। তো ওনাকে কিভাবে রিলিফ দেওয়া যায়, এই যে রিলিফ দেওয়া যায়, এটা কিন্তু আপনার একটা মেন্টালিটি, মাইন্ড সেট আপ। এই সেট আপটা আমি দেখছি আমাদের জুডিশিয়ারিতে এখন প্রচুর লোক করছেন, প্রত্যেকেই বিভিন্ন ভাবে কাজ করছেন। ধন্যবাদ। এই পর্যায়ে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা জুডিশিয়াল অ্যাক্টিভিজমের একটা চমৎকার উদাহরণ পেয়েছি। তো আমরা অর্জন করেছি অনেক, এবং আমাদের কিছু হয়তো প্র্যাকটিক্যাল প্রবলেম রয়ে গেছে। তারপরেও আমরা আশা করছি যে স্যারের ভাষ্যমতে আমাদের প্রোঅ্যাক্টিভ পিপলরা এসে এটাকে কভার আপ করবেন ভেরি সুন। আমরা আশা করছি আমাদের জুডিশিয়ারি আরো বেশি ইফেক্টিভ হবে মানবাধিকার রক্ষায়, রাইট টু ডিগনিটি রক্ষায়। আমি আসছি আমাদের জসিম আলী চৌধুরী স্যারের কাছে। স্যার হয়তো কিছু একটা অ্যাড করতে চান, একটা আলোচনা। তার পাশাপাশি আমি একটা কোয়েশ্চেন স্যারকে থ্রো করছি। মানবাধিকারের যে আন্তর্জাতিক সুরক্ষা আছে এবং আমাদের সংবিধান, সেই আলোকে আমাদের সংবিধান স্বয়ংসম্পূর্ণ বলেই আমরা দেখেছি যে ভার্বসিভ অ্যাজ ওয়েল, এটা প্র্যাকটিক্যালি অনেক বেশি রিচ একটা সংবিধান। আমি এই ক্ষেত্রে স্যারের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের আমলাতন্ত্র সামরিক বা বেসামরিক এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? কলোনিয়াল যুগের প্রণীত যে আইন আছে সেই আইনগুলো আমাদের মানবাধিকার সুরক্ষায় প্রতিবন্ধকতা বলে মনে করেন কিনা? এক্ষেত্রে উচ্চ আদালতের যে ভূমিকা আছে সেই ভূমিকা, আমি 3টা পয়েন্ট যোগ করেছি। আমাদের আমলাতন্ত্র, আমাদের কলোনিয়াল যুগের প্রণীত আইন, আর থার্ড অপশন হচ্ছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট। এই ক্ষেত্রে যে ভূমিকা পালন করছে সেটা কতটুকু কার্যকর, এই চ্যালেঞ্জ এবং উন্নয়নের কতটুকু অবকাশ রয়েছে, সুযোগ রয়েছে, এই বিষয়ে আমি জানতে চাই জনাব জসিম আলী চৌধুরী স্যার। আনোয়ার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি করে বলে ফেললাম, সরি, একটু ইনফর্মাল হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি অনেক অনেক মনোযোগ দিয়ে আসলে সবার বক্তব্য শুনছিলাম। আমি একটু মানে যেহেতু আলোচনাটা আসলে একটু ছড়িয়ে যাচ্ছে, আমরা নানা দিকে যাচ্ছি, তারপরে একটা যদি সুতোয় বাঁধার চেষ্টা করি যেভাবে এগিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো আমাদের কনস্টিটিউশনে কিভাবে এসেছে সেটা বলেছি, সেখান থেকে কিভাবে বিবর্তিত হয়েছে সেটা বলেছি। সালাউদ্দিন ভাই কিছু সমস্যার কথা, কিছু ক্রিটিক্যাল পয়েন্ট তুলে ধরেছেন, যে এই যে এরকম কিছু বিধান আমাদের একটু অসুবিধা তৈরি করে, প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলেছেন, অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন। অমিত দাশগুপ্ত পরবর্তীতে আবার ওখান থেকে নিয়ে জুডিশিয়াল সেপারেশন অফ জুডিশিয়ারির পার্সপেক্টিভ থেকে তিনি জুডিশিয়াল অ্যাক্টিভিজম, জুডিশিয়ারি চেষ্টা করছে সে কথাটা বলেছেন। এবং আমরা সেখান থেকে রেফারেন্স পেয়ে আব্দুল হালিম স্যার তিনি কিন্তু একদম নিম্ন আদালতের বিচারকরা ব্যক্তি বিশেষে কিভাবে প্রচেষ্টা চালাচ্ছেন তার কিছু উদাহরণ আমরা পেয়েছি। সুতরাং মোটামুটি সমস্যা অথবা সম্ভাবনা, আমি সমস্যা কম পেয়েছি, সম্ভাবনা বেশি পেয়েছি, এরকম একটা পরিস্থিতিতে আমরা আলোচনায় আছি। তো সে কারণে তুমি 2-3টা প্রশ্ন রেইজ করেছো, একটা হচ্ছে মিলিটারি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, একটা হচ্ছে কলোনিয়ালিজম, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের ভূমিকা। হ্যাঁ, আমি ওখানে যাব, ইনশাআল্লাহ ওখানে যাব, কিন্তু যেহেতু আলোচনা অনেক দীর্ঘ, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে আমাদের প্রোগ্রাম। আনোয়ার, আমরা কতক্ষণ চালাবো প্রোগ্রামটা? আমরা 9টা 10 পর্যন্ত চালাবো, সরি 9:30। আর 5 মিনিট না, আর আছে হলো, মানে এটা কি 1 ঘন্টার প্রোগ্রাম না 1.5 ঘন্টার প্রোগ্রাম? 1.5 ঘন্টার, আমি 1.5 ঘন্টার। ওকে, ঠিক আছে। আমি কারণ অন্য বক্তাদেরকেও আমার স্কোপ দিতে হবে, সেজন্য আমি একটু, যেহেতু পয়েন্ট অনেক, আলোচনা অনেক দিকে ছড়াচ্ছে, আমি চেষ্টা করব এখন মানে এখানে বাংলাদেশ টাইম আমি 5 মিনিট ম্যাক্সিমাম ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। হ্যাঁ, এখানে আমি যাচ্ছি ব্যুরোক্রেসি, কলোনিয়ালিজম এবং সুপ্রিম কোর্টের অ্যাক্টিভিজমের দিকে যাচ্ছি, কিন্তু তার আগে ক্রিটিক্যাল 2টা পয়েন্ট, যেহেতু সালাউদ্দিন ভাই বলছিলেন ওখান থেকে ধরে আমি বড় মোটা দাগে বলবো। আমি রাজনৈতিক সমালোচনায় যাব না, আমারও একটা রাজনৈতিক মত আছে, আমাদের প্রত্যেকের রাজনৈতিক মত থাকতে পারে। হ্যাঁ, সেটা বিষয় নয়। বিষয়টি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন 1972 সালে এই গণপরিষদে কোর্ট করেছেন অমিত দাশগুপ্ত, এই সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আমরা বাংলাদেশের মানুষকে দিয়েছি। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, আমি গতকাল একটা বই পড়ছিলাম, এখানকার হাউস অফ লর্ডস এর একজন লর্ড, উনি কিন্তু ইংল্যান্ডের কনস্টিটিউশন লয়ের সবচেয়ে বড় অথরিটি, লর্ড ফিলিপ নর্টন। হ্যাঁ, তুমি হয়তো জানো, উনি এই এখানে এই ইউনিভার্সিটি অফ শেফিল্ড এর পলিটিক্যাল সায়েন্স এবং গভর্নেন্স এর প্রফেসরও বটেন এবং হাউস অফ লর্ডস এর মেম্বার। তো ওনার একটা বই আমি গতকাল পড়ছিলাম, যে গভর্নিং ব্রিটেন, পার্লামেন্ট, মিনিস্টার্স এন্ড আওয়ার অ্যাম্বিগুয়াস কনস্টিটিউশন, ইউকের কনস্টিটিউশন আনকোডিফাইড, আনরিটেন, দ্যাটস হোয়াই অ্যাম্বিগুয়াস বলছেন উনি। তো ওখানে একটা কথা উনি খুব জোরালো, এটা আমরা জানি, জানা কথাই আবার বলছি আর কি, আমি একটু পড়ি একটা লাইন তারপরে চলে আসবো। হ্যাঁ, সেখানে বলছেন যে সংবিধান, আমরা বলি আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে 1 মন জ্ঞানের সাথে 9 মন আকল লাগে।
আকল মানে জ্ঞান মানে স্পিরিট ল্যাটার। সংবিধানের যেমন বাক্য আছে, সংবিধানের তেমন চেতনা আছে। আমরা যেটাকে বলি নলেজ, সেটার সাথে আছে উইজডম, হ্যাঁ, যেটাকে জ্ঞান বলছি সেটার সাথে আছে আকল। আর এই কনস্টিটিউশনের সাথে একটা জিনিস ইনভলভড, প্রফেসর ফিলিপ নর্টন বলছেন না, অনেক পুরনো কথা সবাই জানি, আমি আবার ওনাকে কোট করছি একটু, উনি বলছেন there is thus a culture, যে এটা শুধু একটা ডকুমেন্ট না, টেক্সচুয়াল ফরমেশন না কিছুটা, ইট ইজ এ কালচার। কালচারটা কেমন? that can be described as one of constitutionalism. সুতরাং এটা সংবিধান এবং সাংবিধানিকতা, অর্থাৎ ওই আকলটা। সংবিধান যদি হয় জ্ঞান, হ্যাঁ, এটার সাথে আকল যেটা সেটা হচ্ছে সাংবিধানিকতা। সংবিধান যদি হয় টেক্সট, এটার স্পিরিট হচ্ছে সাংবিধানিকতা। তিনি বলছেন ইন আদার নেশনস, মানে ইউকের বাইরের কথা বলছেন, যে there are constitutions but no constitutionalism. সংবিধান আছে কিন্তু সাংবিধানিকতা নাই, জ্ঞান আছে আকল নাই, লেটার আছে স্পিরিট নেই, টেক্সট আছে, এটার প্রতি কি নেই, আমাদের কমিটমেন্টের জায়গাটা নাই। এটাকে আমরা সিরিয়াসলি নিচ্ছি না, মনে করছি না এটা একটা সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। অথচ বাংলাদেশের সংবিধানের প্রিয়াম্বল, সালাউদ্দিন ভাই একটু করে উল্লেখ করেছেন, আরেকটা পার্ট আছে, উই দ্য পিপল অফ দিস কান্ট্রি enact, adopt and give to ourselves this constitution. এই যে প্রিয়াম্বলে আমরা বলেছি, আমরা এটা গ্রহণ করেছি, আমরা এটা লিখেছি এবং আমরা আমাদের জন্য এটা দিয়েছি। এবং সেই সংবিধানের এটা হচ্ছে আমাদের আরেকটা অনুচ্ছেদ, আমি এটা একটু মনে করিয়ে দিতে চাই, এটা খুব জরুরি। এটা যদি না বুঝি তাহলে সংবিধানের মৌলিক অধিকারের ঘাটতিটা কোথায় আমরা বুঝবো না। সেখানে বলা হচ্ছে যে সংবিধানের এই 21 নম্বর অনুচ্ছেদে সেখানে বলা হচ্ছে ইট শ্যাল বি দ্য সলেম ডিউটি অফ দ্য পিপল, মানে নাগরিকের কি অধিকার, হ্যাঁ, সেখানে সরি কি দায়িত্ব, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি সিটিজেন টু অবজার্ভ দ্য কনস্টিটিউশন। এই সিটিজেন বলতে কিন্তু আমরা যারা আমজনতা তারা আছি। অমিত দাশগুপ্তের মতো ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন, হালিম স্যারের মতো বিচারকরা, নিম্ন আদালতের সর্বোচ্চ পর্যায়ের বিচারকরা আছেন, সালাউদ্দিন ভাইয়ের মতো আইনজীবীরা আছেন, এবং রাষ্ট্রের সর্বোচ্চ আসনে যিনি বসে আছেন সেখান থেকে শুরু করে সংসদ সদস্য থেকে শুরু করে বিচারক থেকে শুরু করে প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারী, সামরিক বেসামরিক আমলাতন্ত্র সবাই আছেন, এভরিবডি। এটাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ডিউটি অফ এভরি সিটিজেন টু অবজার্ভ দ্য কনস্টিটিউশন। এটাই কনস্টিটিউশনালিজম। শুধু লিখে রাখলে হবে না, এটাকে চেতনায় ধারণ করা, এটাকে অনুসরণ করার মন মানসিকতা, এবং এটাকে অবজেক্টিভ ভাবে অ্যানালাইসিস করার চিন্তা ভাবনা, and to maintain discipline and perform public duties and to protect public property. তো এই যে কনস্টিটিউশন একটা লিখেছি, কি লিখেছি সেখানে বলেছে every person in the service of the republic has a duty to strive at all times to serve the people. পিপলকে সার্ভ করাই তো সাংবিধানিকতা, তাই না? কথাটা এই জন্য বললাম, আমাদের সংবিধান আছে, সম্ভবত সাংবিধানিকতার জায়গায় আমরা অনেকটুকু পিছিয়ে গিয়েছি। এটা আমি রাজনীতি নির্বিশেষে, একটা সময় আমরা খুব ব্যুরোক্রেসির কথা বলেছি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কথা বলছি, একটা সময় আমরা বলতাম, অমিত দাশগুপ্ত বলেছেন যে সংবিধানকে তারা পদদলিত করেছে সামরিক শাসকরা, সংবিধানকে নিয়ে চিনিমিনি খেলেছে সামরিক বেসামরিক আমলাতন্ত্র, পাকিস্তানে ও বাংলাদেশেও হয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে 1990 এর যে গণঅভ্যুত্থানের পরে যে গণতান্ত্রিক দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাটা আমরা চালু করেছিলাম, সেখানে সেই যুগে 90 পরবর্তী যে আমরা দ্বিতীয় বিপ্লব বলি বা তৃতীয় বিপ্লব বলি, সংবিধানের পুনর্জীবন 12তম সংশোধনীর মাধ্যমে কিন্তু সেই 72 এর সংবিধানের মূল কাঠামোটা ফেরত আসে, 15তম সংশোধনীর মাধ্যমে 72 সংবিধানটা আবার চেতনাও ফেরত আসে, কিন্তু আমাদের খাসলুক তো ফেরত আসেনি। সেই বঙ্গবন্ধুর সোনার মানুষটা আমরা পেলাম না। যে সংবিধান প্রণেতারা যে চেতনায় বাংলাদেশ সংবিধানটা এতগুলো ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলেছেন, সেটা আমরা পেলাম না। হ্যাঁ, আমি 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 বিষয়টা কিভাবে ধরছি যে কেন কনস্টিটিউশনালিজম নেই? সোশ্যালিজমের কথা বলা হয়েছে সংবিধানে, যে সংবিধানের পার্ট 3 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থনৈতিক এবং সামাজিক অধিকার, এগুলো সমাজতন্ত্রের কথা। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশের মানুষকে উদ্ধারিত করেছেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। আমি দুঃখ করে বলতে চাই, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা আমি একটা রাজনৈতিক মতামত থাকা সত্ত্বেও আমার এটা বলতে হবে। এমন না যে মৌলবাদী শক্তি বাংলাদেশকে পিছিয়ে নিয়ে গেছে, এটাও সত্য যে সামরিক বেসামরিক আমলাতন্ত্র বাংলাদেশকে পিছিয়ে নিয়ে গেছে। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার পথে বাংলাদেশকে নিয়ে হাঁটতে চাই, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা মুক্ত বাজার অর্থনীতি, আমরা IMF বিশ্ব ব্যাংকের এই ট্রিকল ডাউন ইকোনমিক থিওরির ফর্মুলা গ্রহণ করিনি? আমরা কি বঙ্গবন্ধুর সোশ্যালিজমকে পেছনে ফেলিনি? এখানে আশ্রয়ন প্রকল্পের কথা বলা হচ্ছে, নারী শিক্ষার কথা বলা হচ্ছে, ক্ষুদ্র ঋণের BGF এর কথা বলা হচ্ছে, কাজের বিনিময়ে খাদ্যের কথা বলা হচ্ছে। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? এগুলো সব কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে চ্যারিটি হিসেবে যায়, যে আমরা মনে করি যে ইট ইজ এ বেনেভোলেন্স অফ দ্য স্টেট। 1972 সালের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস পার্ট, সোশ্যাল ইকোনমিক রাইটস এর পার্ট, যেটা পার্ট 3 সংবিধানে, বঙ্গবন্ধু এগুলোকে চ্যারিটি হিসেবে দেখেননি, এগুলোকে অধিকার হিসেবে দেখেছেন।
সুতরাং এই প্রশ্নটা করতে হবে, কারণ চ্যারিটি পেয়ে যদি আমরা উৎসাহিত হয়ে যাই, খুশি হয়ে যাই, তাহলে আরেকজন রুলার এসে চ্যারিটি নাও করতে পারেন, তখন আমি দাবি করতে পারবো না। এখানে মেজর কোয়েশ্চেনটা হচ্ছে, সেটা হচ্ছে রাষ্ট্রের যে সম্পদ, রাষ্ট্রের জনগণের যে মূল্যবান ট্যাক্সের পয়সা, সেটা যে আমলাতন্ত্র, সেটা যে সমরতন্ত্র, এবং সেটা যে অপচয় হচ্ছে, সেটা যে অপব্যবহার হচ্ছে, সেটা যে দুর্নীতি হচ্ছে, সেটা যে স্বচ্ছ প্রক্রিয়ায় বন্টিত হচ্ছে না, সেই রাষ্ট্রের সম্পদ বন্টনের প্রশ্নে জনগণের প্রশ্ন করার অধিকার, ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু গুড গভর্নেন্স, রাইট টু অ্যাকাউন্টেবিলিটি, এই প্রশ্নটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর অংশ। ওখানে ফান্ডামেন্টাল রাইটস এর ওই খুঁটিগুলো যদি ঠিক হয়ে যেত না, তাহলে এই ধরনের সোশ্যাল ইকোনমিক রাইটস গুলো, সোশ্যালিজম ভিত্তিক ব্যবস্থাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিন্তু চ্যারিটি বেসড অ্যাপ্রোচে যেতাম না, রাইট বেসড অ্যাপ্রোচে যেতাম। সুতরাং আজকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা যদি বলি যে সোশ্যাল ইকোনমিক রাইটস বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে, পার্ট 3 হচ্ছে হয়তোবা, কিন্তু দুঃখজনক হচ্ছে এটা চ্যারিটি হিসাবে হচ্ছে, এটা এজ অফ রাইটস হচ্ছে না। এখানে অ্যাকাউন্টেবিলিটির কোয়েশ্চনটা অস্পষ্ট, এখানে আপনি দুর্নীতির প্রশ্ন তুলতে পারছেন না, স্বচ্ছতার প্রশ্ন তুলতে পারছেন না, আপনি সামরিক বেসামরিক আমলাতন্ত্রের পেছনে রাষ্ট্র কত ব্যয় করে প্রশ্নই করতে পারবেন না, এমন একটা রাষ্ট্রে আমরা চলে আসছি। কিন্তু সুতরাং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের এটা একটা বড় ব্যর্থতা, এটা আমাদেরকে মানতে হবে। আমরা সেই আওয়ামী লীগ সরকার থাকুক বা বিএনপি সরকারের আমলে আমি এটা আশা করি না, কারণ বিএনপি বা যারা আছেন তারা একটু ঐঘাসায়ী, তারা একটু আমলাতন্ত্র নির্ভর, তাদের যোগাযোগটা ওই দিক থেকে হতে পারে। সুতরাং আমি ওদিকে যাচ্ছি না রাজনৈতিক আলোচনায়, কিন্তু যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি বলে বলছি, 72 সালের সংবিধানের চেতনাকে ধারণ করে বলছি, আমরাও তো ওই খপ্পর থেকে বেরোতে পারিনি, এটাও তো সত্য। আরেকটা প্রশ্ন করেছে কলোনিয়ালিজম, ওটা আমি একটু ধরলাম, মনে আছে কিনা প্রবীণ নিয়োগী স্যার এবং মাহমুদুল ইসলাম স্যার একটা বই লিখেছেন এই যে সিপিসির উপরে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে বইটার প্রিএম্বল পড়ছিলাম, যে তখন মওদুদ আহমেদ সাহেব ছিলেন আইনমন্ত্রী। হঠাৎ করে সিপিসিতে একটা সংশোধন আসলো, 3 বারের বেশি অ্যাডজর্নমেন্ট নেওয়া যাবে না, এরপরে ম্যাক্সিমাম 6 বার পর্যন্ত অপশন রাখা হয়েছে, বলা হয়েছে এর বেশি অ্যাডজর্নমেন্ট না হলে কোর্ট এটা শেষ করে দেবে। দেখা গেল সারা দেশের আইনজীবী সমাজ বারে বারে জেলায় জেলায় এটার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলছেই, অথচ মওদুদ আহমেদ সাহেবের এই অ্যামেন্ডমেন্টটা কিন্তু ইট ওয়াজ প্রো পিপল, এটা জনগণের স্বার্থ রক্ষিত হতো। কিন্তু আমরা আইনজীবী সমাজ কিন্তু কোন একটা কারণে, এটা আমি জানি না, আমরা এটার বিরোধিতা করেছি। এবং সেখানে মাহমুদুল ইসলাম স্যার বলছিলেন যে আমাদের দেশে একটা প্রবণতা দাঁড়িয়ে গেছে, কথায় কথায় সবসময় আমরা বলি কলোনিয়াল ল এর জন্য আর করি নাই। তো এই কলোনিয়াল ল, ফিলিপ লটন তো কলোনির মানুষ, যে যারা কলোনিয়াল প্রভু তাদের মানুষ, তাদের দেশে তো মানে কনস্টিটিউশনালিজম আছে। যাদেরকে কলোনিয়াল ল বলছি তাদের ফ্রেমওয়ার্কটা, তাদের সেই সিপিসির ফ্রেমওয়ার্কের বাইরে নতুন কি আমরা দিতে পেরেছি? হ্যাঁ, মাহমুদুল ইসলাম স্যার বলেছেন সেই প্রশ্নটা, কলোনিয়ালিজম, আপনি আমাকে আরেকটা সিআরপিসি ওই মানের এক্সেলেন্স দিয়ে আরেকটা সিআরপিসি ড্রাফট করে দেন, ওই মানের এক্সেলেন্স দিয়ে আরেকটা সিপিসি ড্রাফট করে দেন, ওই মানের এক্সেলেন্স দিয়ে আরেকটা এভিডেন্স ড্রাফট করে দেন। ওই যোগ্যতা, দুঃখজনক বাস্তবতা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ওই যোগ্যতা আমাদের মতো শিক্ষকদের হয়নি, আমাদের আইনজীবীদের হয়নি, আমাদের বিচারকদের হয়নি। এটা আমাদের ব্যর্থতা, এটা স্বীকার করা যাবে না। কিন্তু কলোনিয়াল মাস্টাররা আমাদেরকে তো শিখায়নি যে বেঞ্চের ক্লার্ককে ঘুষ দিয়ে 500 টাকা দিয়ে ফাইন হারাইতে হবে। এটা তো সিআরপিসিতে লেখা নেই, এটা তো সিপিসিতে লেখা নেই, এটা তো আমার কালচারের প্রশ্ন। সুতরাং কলোনিয়ালিজম নিয়ে আমরা যখন কথা বলি, কলোনিয়াল ল গুলোই মূল সমস্যা, সেই কথাটা যখন বলি, আমরা কিন্তু আমাদের জাতিগতভাবে যে আমাদের কালচারের ভিতরে করাপশন ঢুকে পড়েছে, ইনস্টিটিউশনের ভিতরে করাপশন ঢুকে পড়েছে, প্রসেসের ভিতরে করাপশন ঢুকে পড়েছে, এই কথাটা আমরা বলি না। আমার মনে হয় এই আত্ম অনুসন্ধানটা এই সময় খুব জরুরি হবে। আরেকটি প্রশ্ন মহামান্য সুপ্রিম কোর্টের ভূমিকা সম্পর্কে, আমি এটা নিয়ে বেশি বলবো না, কারণ অলরেডি অনেক বেশি সময় বলে ফেলেছি, প্লাস এটা নিয়ে অবিদ্যাস গুপ্ত বলেছেন এবং লোয়ার জুডিশিয়ারির পক্ষ থেকে হালিম স্যার বলেছেন। এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আছে, কিন্তু বিচার বিভাগের, নিম্ন আদালতের বিচার স্বাধীনতার প্রশ্নে আমার আসলে একটু সন্দেহ আছে। আমি জানি যে নিম্ন আদালতের বিচারকরা সাম্প্রতিক সময়ে, বিশেষ করে সুপ্রিম জুডিশিয়াল সার্ভিস কাউন্সিল কমিশন গঠিত হওয়ার পরে প্রচুর মেধাবী প্রাগ্রসর চিন্তা ভাবনার লোকজন ওখানে প্রবেশ করার পর এখানে গতি বৃদ্ধি পেয়েছে, মানুষ প্রপিপল হয়েছে অনেক বেশি, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে আইন মন্ত্রণালয়ের খবরদারি যতদিন পর্যন্ত নিম্ন আদালতের বিচারকদের উপরে সুস্পষ্টভাবে থেকে যাবে, ততদিন পর্যন্ত ইনস্টিটিউশন যতক্ষণে হবে না। হালিম স্যার বলছেন আপনাকে কারেজিয়াস হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বিচারকরা কারেজিয়াস হবেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন হবেন, হাজার হাজার বিচারকের পক্ষে প্রতিদিন রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। প্রতিষ্ঠানটাকে আসলে নিম্ন আদালতের স্বাধীনতার সপক্ষে বান্ধব করে তোলার একটা দায় দায়িত্ব আমাদের রয়ে গেছে, ওখানেও আমাদের আগাতে হবে। সবাইকে ধন্যবাদ, আমি বেশি সময় নিয়ে ফেলার জন্য দুঃখিত। আমি একটা লাইন যদি একটু যোগ করি, জসিম সাহেবের সাথে একমত পোষণ করে, সেটা হলো এরকম, হ্যাঁ, সিপিসি বা সিআরপিসি ব্রিটিশরা যেটা বানিয়েছে সেরকম সমানের একটা বানানো সম্ভব হয় নাই। এই দায়িত্বটা কিন্তু বিচারকেরও না, এই দায়িত্বটা লয়ারদেরও না, এই দায়িত্বটা হচ্ছে ল মেকারদের।
ঠিক আছে? সুতরাং সম্পূর্ণ দায়িত্ব ল মেকারদের কেন ভাবেন না, কেন কি ভাবছেন ওনারা বলতে পারবেন। আমি বিচারক হিসেবে বলি যে ল মেকিং প্রসেস আমি জড়িত না, কিংবা অমিশ দাশগুপ্ত লয়ার জড়িত না, ঠিক আছে? এটা শুধুমাত্র ল মেকারদের দায়িত্ব। ধন্যবাদ। তবে তবে আমাদের জনাব জসিম আলী চৌধুরী স্যার কিন্তু একটা দায় স্বীকার করেছেন যে আমাদের শিক্ষকরাও এই ক্ষেত্রে হয়তো আরো বেশি দেওয়ার দরকার ছিল, সেটা দিতে পারেনি, উনি দায় স্বীকার করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি সর্বশেষ একটি প্রশ্ন সংক্ষেপে সবার কাছে আসবো। আমরা দেখেছি আর্টিকেল 8 অফ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেখানে বলা আছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু অ্যান এফেক্টিভ রেমেডি বাই দ্য কম্পিটেন্ট ন্যাশনাল ট্রাইব্যুনালস ফর অ্যাক্টস ভায়োলেটিং দ্য ফান্ডামেন্টাল রাইটস গ্রান্টেড হিম বাই দ্য কনস্টিটিউশন অর বাই ল। এই ক্ষেত্রে যে ইউডিএইচআর এর যে আর্টিকেল 8, এই ক্ষেত্রে এইসব অধিকারের নিশ্চয়তা প্রদানে আমাদের আরো উন্নয়নের সুযোগ আছে কিনা, সংক্ষেপে আমরা শুনবো আমাদের শ্রদ্ধাভাজন জনাব সুলতান সালাউদ্দিন স্যারের কাছে, যে আমাদের ইকুয়াল রাইটস, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল ট্রিটমেন্ট, এইগুলোতে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য মৌলিক মানবাধিকার, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য আমরা এটুকু নিশ্চিত করতে পেরেছি কিনা, আমাদের সংবিধান পেরেছে কিনা, এটা আমরা সংক্ষেপে এই বিষয়টুকু জানতে চাই। জনাব সুলতান সালাউদ্দিন স্যার। ধন্যবাদ আনোয়ার। আর্টিকেল 8 অফ ইউডিএইচআর যেটা, এটার মূল ফিলোসফিটাই হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল and the right to fair trial by competent, independent and impartial court. আমাদের সংবিধানে, বাংলাদেশ সংবিধানে পরতে পরতে এগুলো সব আছে। যেমন কতগুলা মূল ফিলোসফিটা আসছে আসলে সেন্ট থমাস অ্যাকুইনাসের, যেটা ন্যাচারাল ল থিওরি। No one shall be punished with, তারপর এর কিছু এলিমেন্ট আছে আমরা দেখতে পাই, যেমন নো ডিলে, ইনফর্মিং হিম ক্লিয়ার ইন ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, তার বিরুদ্ধে এলিগেশন, তারপর রাইটেল, প্রিজাম্পশন অফ ইনোসেন্স আনটিল প্রুভেন গিলটি, নট টু কম্পেল টু টেস্টিফাই এগেইনস্ট হিমসেলফ অর টু টেস্টিফাই, আমাদের বাংলাদেশ সংবিধানে মোরলেস আছে। কিন্তু তো রেমেডির ক্ষেত্রে যেগুলো আমরা দেখতে পাই, যে আমি পার্টিকুলারলি হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা বলতেছি, যে 3 ধরনের রেমেডি সাধারণত দেখা যায়: ইনজাংটিভ, স্পেসিফিক পারফরমেন্স, আর হচ্ছে পেনাল্টি। বাংলাদেশে আমি কিন্তু এখন প্র্যাকটিসে নাই, এই মুহূর্তে কি হচ্ছে আমি জানি না, হয়তো পেনাল্টিটা ঠিক মতো দেওয়া হয় না। আমি একটা উদাহরণ দেই, এই ব্রিটেনে এই পেনাল্টিটা দেওয়ার কারণেই কিন্তু, হিউম্যান রাইটস ভায়োলেশনের কারণে পেনাল্টি দেওয়ার কারণে রাষ্ট্র তার হিউম্যান রাইটস ভায়োলেশন থেকে অনেক পিছিয়ে চলে আসে। একটা কেসের কথা আমি বলবো, যে যখন ইরাকে সৈন্য প্রেরণ করা হয়, তখন এই ব্রিটেনের সৈন্যরা ইরাকে যখন তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করে, ইরাকের জনগণ মামলা করে, সে মামলার রায় এই সুপ্রিম কোর্ট মোটা দাগের পেনাল্টি দিল হচ্ছে কি ইউকের বিরুদ্ধে। এরকম কয়েকটা পেনাল্টি খাওয়ার পর ওরা কিন্তু এই ইরাকের মাটি থেকে এগুলা বন্ধ করে দিছে, তাই না? তো এখানে জাস্টিসরা যখন তাদের ব্যক্তিত্ব দিয়ে এই ধরনের পেনাল্টি, হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য পেনাল্টি নির্ধারণ করে দেয়, তখন কিন্তু এই রাষ্ট্র তখন পিছু হটতে বাধ্য হয়, মানুষের হিউম্যান রাইটস কে তখন আপহোল্ড করতে চেষ্টা করে আর কি। এটা হচ্ছে, তবে বাংলাদেশ সংবিধানে কিন্তু ফেয়ার ট্রায়ালের সবগুলো বিধান আছে। প্র্যাকটিক্যালি কি হয় না হয় এগুলো হচ্ছে নিজেদের আত্মজিজ্ঞাসার বিষয়, তবে আছে সংবিধানে, এগুলো লিপিবদ্ধ আছে, পরতে পরতে আছে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সালাউদ্দিন স্যার। আমি একই প্রশ্ন করছি আমাদের সম্মানিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব অমিত দাশগুপ্ত স্যার, যে একই বিষয়ে ইউডিএইচআর বা আমাদের সংবিধানের প্রতিশ্রুত অধিকারগুলো বাস্তবায়নে আরো কি কি উন্নয়নের সুযোগ রয়েছে, এই ব্যাপারে আমরা সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে সময় শেষ, আমি চেয়েছিলাম যে জাস্ট সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করবো। খুবই প্রাণবন্ত একটি আলোচনা হয়েছে নিঃসন্দেহে। বিশেষ করে অনেকদিন পর আমি জসিম আলী চৌধুরী ওনার সাথে আবার একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। একসময় আমরা একত্রে বেশ কাজ করেছিলাম, এবং সাথে আমাদের হালিম ভাই ছিলেন, সুলতান সালাউদ্দিন ভাই, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর শেষ করব শুধু এটুকু বলে যে সংবিধানে আসলে যা ছিল আমরা আমাদের 72 সংবিধানে যেটাকে ধারণ করেছিলাম, সেখান থেকে কিন্তু আমাদের বিচার বিভাগ কিন্তু অন্য যে কোনো অঙ্গনের চেয়ে আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের ডেভেলপমেন্ট কিন্তু অনেক হয়েছে। এবং আইনের ব্যাপারটা যেটা জসিম আলী চৌধুরী বললেন, আমি মনে করি যে প্রয়োজন নেই, সিআরপিসি সংশোধন করার প্রয়োজন নেই, ইট ইজ সাফিসিয়েন্ট। সিপিসির ব্যাপারে সবার আপত্তি আছে যে এটাতে অনেক কাজ করার সুযোগ আছে, সেরকম কিছু কাজও হয়েছে।
আরো বেশি কাজ নিঃসন্দেহে ভবিষ্যতে হবে। কারণ শুরুতেই একটা কথা বলেছিলাম, 50 বছর ব্যক্তি জীবনে অনেক সময়, কিন্তু একটি রাষ্ট্রের জীবনে কিছু না। আপনারা যে কলোনি রাষ্ট্রের কথা বলছেন, তাদের বিকাশের ইতিহাস কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো। তারা আমাদেরকে শোষণ করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা ধনী হয়েছে, তারা নিজেদেরকে পরিপূর্ণ করেছে, নিজেদেরকে সাজিয়েছে, আমরা শোষিত হয়েছি। সেই জায়গা থেকে যখন শোষণ বঞ্চনা মুক্ত আমরা হয়েছি আমাদের জাতির পিতার নেতৃত্বে, নিশ্চয়ই একদিন আমাদেরও আসবে। সেই সুদিনের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি একই প্রশ্ন করছি আমাদের জনাব হালিম স্যারের কাছে। স্যার, আমাদের আরো উন্নয়নের কোন কোন জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি, উন্নয়নের কি কি সুযোগ রয়েছে? স্যার স্যার আনমিউট করতে হবে প্লিজ। স্যার আনমিউট। জি ধন্যবাদ। জি জি ধন্যবাদ। শেষ এক সময় একেবারেই আপনার শেষ পর্যায়ে আমি শুধু আমার দিক থেকে বলবো যে আমাদের সংবিধানে আমি কোনো ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ দেখি না। বিশ্বাস করেন, এখানে কোনো রকম ডিসক্রিমিনেশন নেই। ডিসক্রিমিনেশন যদি কিছু হয়ে থাকে তাহলে অতি উৎসাহী লোকের গেল। আর দুইটা দিক, একটা হলো যে আপনার সংবিধানে কি আছে, অ্যাপ্লিকেশন কি হচ্ছে, অ্যাপ্লিকেশন কি হচ্ছে সেটা ভিন্ন জিনিস। আমি আপনাকে এনশিওর করতে যে আমার সংবিধানে, জাতির জনক বন্ধু যে সংবিধান দিয়েছেন, সেই সংবিধানে একটা মাত্র গ্যাপ নাই, কোথাও গ্যাপ নাই। মানে আপনি বলতে পারবেন না যে আমার এই দিকটা বোধহয় ফাঁকা আছে, এই দিকটা বললে ভালো হতো। সময় পরিবর্তন হয়েছে। এখন আমি কোনো আমি কোনো ডিসক্রিমিনেশন দেখি না, ফ্রম সেক্স অর রিলিজন অর কালার, কোনো দেখি না এখানে। এখন কিভাবে করা যেতে পারে? আপনি দেখবেন রাষ্ট্র কিন্তু ব্যবস্থা করছে। এখন আপনি যদি বলেন যে অ্যাপোলো হাসপাতাল করে দিয়েছে সরকারি ভাবে, আবার একটা স্বাস্থ্য গ্রাম অঞ্চলে আপনার ধরেন একটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র তো আছে। এখন এটা কিন্তু রাষ্ট্রের দুইটাই রাখতে হবে, কথা কথা বলছি আমি। কারণ এই রাষ্ট্রে শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রের লোক থাকে না। যিনি ওই ক্লাসের লোক তার জন্য ওই ক্লাসটা ঠিক আছে, আবার যারা উচ্চ শ্রেণী তা তখন যাবে। রাষ্ট্র দিক দিয়ে চিন্তা করলে কিন্তু আপনি সব দিক দিয়ে চিন্তা করতে হবে। সুতরাং আমি ডিসকাশন দেখি না, যার যেরকম। এবং এটা তো ওই বাজার অর্থনীতি, যার টাকা আছে সে ভালো চিকিৎসা পাবে, আপনার টাকা নামে কম চিকিৎসা পাবেন। দেখতে হবে বিনা চিকিৎসায় আপনি মারা যাচ্ছেন কিনা, রাষ্ট্র আপনাকে সেই ব্যবস্থা করেছে কিনা। রাষ্ট্র আপনাকে সেই ব্যবস্থা করছে, শিক্ষা ফ্রি হচ্ছে, বিচার যার টাকা নাই লিগালিটির মাধ্যমে কিন্তু রাষ্ট্র খরচ বহন করছে, চিকিৎসা দিচ্ছে, আপনার স্টুডেন্টদের বৃত্তি একদম ডিগ্রি পর্যন্ত বিনা পয়সা পড়াচ্ছে। সুতরাং যত কটা মূল্য অধিকার আছে আপনি কিন্তু আমাদের সঙ্গে সেগুলো রাষ্ট্র দিচ্ছে। এখন এটাকে কেউ কেউ মনে করছেন যে হ্যাঁ এরকম লাক্সারিয়াস গাড়িতে চড়ে উনি চলে রিকশায়, তাহলে দুইটা কেন পার্থক্য হচ্ছে? পার্থক্য তো হবেই। বাজার অর্থনীতি একজন বেশি কাজ করে তার সঞ্চয় বেশি থাকে, একজন কাজ করে না তার সঞ্চয় থাকে না। সুতরাং এটা তো বাস্তবতা মেনে নিতে হবে। কিন্তু আমার দেখার বিষয় যে আমার সংবিধানে কোনো গ্যাপ আছে কিনা, ডিসক্রিমিনেশনের কোনো। আমি দেখছি যে আমার সংবিধানে কোনো গ্যাপ নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার কোনো আলোচনায় কোনো প্ল্যাটফর্মে দেখা হবে, সে আশাবাদ ব্যক্ত করছে। আমার দিক থেকে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আমরা জনাব জসিম আলী চৌধুরী স্যারের কাছে আসছি। একই প্রশ্ন এবং সাথে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন হচ্ছে একই প্রশ্ন, যে জনগণের অধিকার এবং মৌলিক অধিকার সর্বোপরি মানবাধিকারের ক্ষেত্রে এর সুরক্ষায় রাষ্ট্রের জবাবদিহিতা উনি বলেছেন, এবং সামগ্রিক করণীয় আমাদের উন্নয়নের জায়গাটুকু নিয়ে আবারও একটু কথা বলবেন জনাব জসিম আলী চৌধুরী স্যার। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আমার সম্মানিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দের ধৈর্যচ্যুতি ঘটাবো না। তুমি আমাকে আরেকটা প্রশ্ন করে একটু বিপদে ফেলে দিয়েছো। আমি ওই মানে একটু লোভনীয় হচ্ছে আমার জন্য, কিন্তু আমি এই টোপটা নেব না আর কি। হ্যাঁ, আমি খুব সংক্ষেপে সবাইকে আসলে বিদায় ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম সম্ভবত এরকম একটা মানে বৈঠকি রঙের আলাপে অংশগ্রহণ। হালিম স্যারের সাথেও প্রথম। অমিত দাশগুপ্ত আমার পুরনো যোগাযোগ। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি অমিত দাশগুপ্তকে দাওয়াত করেছিলাম একদিন, প্রায় 4 ঘন্টা কথা বলেছেন আমার স্টুডেন্টদের সাথে। হ্যাঁ, সারাদিন একদিন আমরা কাটিয়েছি। সো সবাইকে ধন্যবাদ। এবং আমি আনোয়ার তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। ব্রিস্টল থেকে বসে তুমি বিভিন্ন জায়গা থেকে মানুষকে একটা জায়গায় এনে কিছু আলাপ আলোচনা, একটা সচেতনতামূলক একটা জায়গায় আমরা যাচ্ছি, এটাও ভালো ব্যাপার। খুব প্রাণবন্ত আলোচনা হয়েছে আজকে। আমরা আমাদের মৌলিক অধিকার এবং মৌলিক অধিকারের ভিতরে 2 ক্যাটাগরি, একটি অর্থনৈতিক সামাজিক অধিকার এবং মূলত মানবাধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, এই দুটো ক্যাটাগরি, দুটো অ্যাপ্রোচ নিয়ে কথা বলেছি। সেখানকার আমাদের আলাপ আলোচনার ভিতরে কিছুটা এই দুটো অ্যাপ্রোচ কিভাবে কনভার্জ করে একে অপরের সাথে সেটা নিয়ে এসেছে। সুশাসনের সমস্যার কথা বলেছি। আমরা বলেছি যে জবাবদিহিতার প্রশ্ন যদি থাকে, রাষ্ট্রের সম্পদ বন্টনে যদি স্বচ্ছতা এবং ন্যায়পরতার প্রশ্নটি উচ্চারিত হয়, জনগণের যদি আরো বেশি অ্যাক্সেস থাকে, আমরা বলেছি যে নিম্ন আদালত যদি আরেকটু বেশি মানে অন্তত
নির্বাহী বিভাগের হস্তক্ষেপ আরেকটু যদি সরানো যায়, তাহলে নিম্ন আদালতের প্রগতিশীল প্রতিশ্রুতিশীল তরুণ মেধাবী প্রজন্ম যেটি প্রবেশ করেছে সেটি আরো অনেক বেশি দিতে পারবে। অ্যাপ্রোচ আমাদের অনেক ইনস্টিটিউশনাল এবং প্রসিডিউরাল অনেক চেঞ্জ হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক এবং মানবিক উন্নয়নে বাংলাদেশের সাফল্যতা এখন বিশ্বের জন্য একটা রোল মডেল, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। 50 বছরে এটা আমাদের গর্ব করার মতো জায়গা। কিন্তু তুমি যেটা বলেছো সেটা হচ্ছে কি আমরা করতে পারি। আমার মনে হয় কি আমাদের একটা জায়গায় গর্ব করার জায়গাটি আমাদের নেই, সেটা আমাদেরকে দেখতে হবে। এটা একটা প্রভাবও থাকতে পারে যে আমরা 1975 সালে অভ্যুত্থান এবং কুয়ের মাধ্যমে একটা সামরিক শাসনের অন্ধকার যুগে প্রবেশ করার পর সেই সামরিক বেসামরিক অনির্বাচিত টেকনোক্রেট এলিমেন্ট সমাজের যেটা, সেটার খপ্পর থেকে আমরা এখনো বেরোতে পারিনি 2021 সাল পর্যন্ত আমি বলবো। সে কারণে জনগণের ক্ষমতায়নটি এদেশে খুব বেশি হয়নি। এবং আরেকটি প্রশ্ন খুব জরুরি, আমি আপনারা জানেন যে আমি জাতীয় সংসদ নিয়ে গবেষণা করছি। আমি মূলত হাউস অফ কমন্স এর সাথে বাংলাদেশের পার্লামেন্টের একটা কম্পারেটিভ স্টাডি গত 4 বছর ধরে চলছে। এটা আমার এখন এই লাস্ট পর্যায়ে এগুলো পড়তে হচ্ছে আর কি। এখন কালকেও 7-8টা বই কিনেছি এটা নিয়ে। যাই হোক, মূল বক্তব্যটা হচ্ছে এরকম যে আমি দেখেছি আমার স্টাডিতে যেটা দেখেছি, আমাদের সংবিধান যেটা আছে, যদি না মানে এটাকে যদি বুঝে হৃদয়ে ধারণ করে সংবিধান মনে করে চলা শুরু করি না, আলহামদুলিল্লাহ। সমস্যা হচ্ছে এটাকে হৃদয়ে ধারণ করে সংবিধান মনে করে চলছি না, এটাকে ওই শেষ করার জন্য এটা ওই আবার ফিলিপ নর্টনের কাছে যাই। উনি শেষে বলছেন যে সমস্ত দেশে কনস্টিটিউশনালিজম নেই, এটা মনে হয় কনক্লুশনের জন্য ভালো কনক্লুশন হবে। তিনি বলছেন যে যেখানে কনস্টিটিউশনালিজম নেই সেখানে কি হয়, দ্য কনস্টিটিউশন ইজ সাবঅর্ডিনেট টু দ্য রেজিম and it is to be used যখন দরকার পড়ে আমি ব্যবহার করি, and to be ignored যখন দরকার পড়ে তখন ইগনোর করি, সুবিধা যখন হয় তখন, হ্যাঁ, as the rulers dictate, হ্যাঁ, এবং the constitutions are not so much formulated and agreed upon through a process recognized by the population. আপনি দেখেন আমাদের সংবিধান সংশোধনীগুলো নিয়ে এই যে সামিট গ্রুপের আদিবা আজিজ খানের একজন মেয়ে মনে হয়, উনি আদিবা আজিজ খান লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি করেছেন, যে বাংলাদেশের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রসেসের ইনফর্মাল যে ইয়েটা, বিশেষ করে 15তম সংশোধনী। আমরা দেখি যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা করি 1972 সালের সংবিধানের প্রণয়নটা এটা জনগণের অংশগ্রহণমূলক ছিল, কিন্তু পরবর্তী সময়ে বেশিরভাগ সংশোধন সামরিক আইনের খোঁচাই হয়েছে, নয় রাজনৈতিক দলগুলোর সুবিধা, নিজস্ব সাময়িক স্বার্থের সুবিধা অসুবিধা বিবেচনায় রেখে হয়েছে। ফলে এখানে জনগণের অংশগ্রহণ এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা আমরা সেই জায়গাটিতে একটু কম করতে পেরেছি। আমার মনে হয় আমাদের রাজনৈতিক দল ব্যবস্থায় যদি একটি গণতন্ত্র মনস্কতা এবং জনগণের অধিকার সচেতনতাটা যদি না আসে, তাহলে এই গোড়ার গল্পটা ওখানে কিন্তু সবকিছু খেয়ে ফেলছে এরকম। এই যে মানে সোশ্যালিজম চলে যাচ্ছে, সেকুলারিজম চলে যাচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হচ্ছে, এটা চ্যারিটি হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো, দে আর থিংকিং দ্যাট দে আর দ্য মাস্টার অফ এভরিথিং। পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচারের আওতায় আমরা আনতে পারিনি, পলিটিক্যাল লিডারশিপকে অ্যাকাউন্টেবল করতে পারিনি। দ্যাটস হোয়াই পার্লামেন্ট ডাজন্ট ওয়ার্ক, দ্যাটস হোয়াই জুডিশিয়ারি ইজ আন্ডার প্রেশার, দ্যাটস হোয়াই দ্য মিডিয়া ইজ আন্ডার প্রেশার, দ্যাটস হোয়াই দ্য রেগুলার মানে আমাদের এখানে একটা দ্বিদলীয় শক্তিশালী গণতন্ত্র ব্যবস্থা আমাদের তৈরি হয়নি, নির্বাচন ব্যবস্থাটা মাঝে মাঝে ভেঙে পড়ে। সো ধন্যবাদ। আমার মনে হয় আমাদের মনোযোগ দিতে হবে রাজনৈতিক দল ব্যবস্থার সংস্কারের দিকে। সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব জসিম আলী চৌধুরী স্যার। আমি ব্যক্তিগতভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন জনাব হালিম স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অমিত দাস গুপ্ত স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের জসিম আলী চৌধুরী স্যারকে এবং জনাব সুলতান সালাউদ্দিন স্যারকে। আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে আজকে আলোকিত করেছেন। আমাদের যারা আজকে অনুষ্ঠান দেখেছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ল অ্যান্ড হিউম্যান রাইটস এই অনুষ্ঠান আয়োজন করেছে। আমি কোঅর্ডিনেটর হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেন ছিলাম আপনাদের সাথে, এবং আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি, কারণ আজকের এই আলোচনার মাধ্যমে আমরা একাডেমিক ডিসকাশন করেছি এবং আমরা নিজেরা শিখেছি, এবং আমরা আমাদের সাথে যারা আইনজীবী এবং ছাত্ররা যোগদান করেছেন তারাও আশা করি অনেক নতুন নতুন পয়েন্ট পেয়েছেন। তো জসিম আলী চৌধুরী স্যার সর্বশেষ সামারাইজ করেছেন, আমার আর সামারাইজ করার কোনো কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। এবং সবাইকে ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। আবারও সবার সাথে কোথাও না কোথাও কোনো না কোনো এপিসোডে কোনো না কোনো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাই বাই। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই লাইভ শেষ, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। কথা হবে, বাই। লাইভ শেষ করছি দাদা, অনেক ধন্যবাদ। লাইভ শেষ, জি লাইভ ফিনিশ করেছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি। দাদা অনেক ধন্যবাদ, ভাই অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। দেখা হবে ইনশাআল্লাহ, দেখা হবে। বাই।